নমস্কার বন্ধুরা, সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারের তরফ থেকে আমি সৌরভ বসু। আজকে আমাদের সয়েল মেকানিক্সের 10 নম্বর ক্লাস, 10th ক্লাস আজকে। তো আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে ল্যাটারাল আর্ক প্রেসার। ল্যাটারাল আর্ক প্রেসার এই জিনিসটা কী, মানে কীরকম ব্যাপার এবং কেন আমরা পড়বো, সেইটা প্রথম কথায় আসা যাক। যেমন ধরে নেওয়া যাক যে আমরা রিটেনিং ওয়াল অনেকে দেখেছি। রিটেনিং ওয়াল কীরকম হয়, দেখা যাচ্ছে যে আমার এই পোর্শনের উপর দিয়ে হাইওয়ে বা রেলওয়ে ট্র্যাক গেছে, তখন পাশাপাশি জমি বা গ্রাউন্ড লেভেল যদি দেখি অনেকটা নিচে, কিন্তু এটা এমব্যাকমেন্টের হাইট অনেকটা উপরে, তখন আমরা এইটাকে সাইড স্লোপ দিয়ে এইভাবে যদি করতে যাই, তখন দেখা যাবে যে এই যে এইখান থেকে এই পর্যন্ত যে উইডথ অ্যাকোয়ার করতে হচ্ছে সেইটা অনেক চওড়া হয়ে যাবে। অর্থাৎ কি, দেখা যাবে যে গভর্নমেন্টকে অনেক জমি কিনতে হচ্ছে, অনেকটা ওয়াইডার ল্যান্ড কিনতে হবে, তবে আমরা সেখানে সাইড স্লোপ দিতে পারি। এইটা না করে আমরা কম জায়গা যদি আমরা অ্যাকোয়ার করি, তার উপরেও আমরা এই উইডথের ফরমেশন তৈরি করতে পারি, যে এর উপর দিয়ে রেলওয়ে ট্র্যাক গেছে বা হাইওয়ে গেছে। কীভাবে করতে পারি না, আমরা সিম্পলি এখানে কি করলাম, এখানে রিটেনিং ওয়াল তৈরি করে দিলাম। এইটার ফাউন্ডেশন থাকবে, তার ডিটেলে আমরা এখন আপাতত যাচ্ছি না। এই যে রিটেনিং ওয়াল তৈরি হয়ে গেল, এই যে পার্টটা উপরে উঠে রয়েছে এটা প্যারাপিট হিসাবে অ্যাক্ট করতে পারে, নাও করতে পারে, সেটা আলাদা ম্যাটার। এখন এই রিটেনিং ওয়ালটা যদি তৈরি করে ফেলি, তাহলে আমাকে এখানে সাইড স্লোপ দিয়ে এই সয়েলটাকে স্টেবল রাখতে হবে না। কারণ এখানে কি হচ্ছে, এই ওয়াল দুটো এরকম কন্টিনিউয়াসলি রান করছে, যারা দেখা যাবে যে এর ভিতরে সয়েলটাকে আমরা লেয়ার বাই লেয়ার এখানে কম্প্যাক্ট করতে পেরেছি। এবারে এইটার উপর দিয়ে যখন বাস যাচ্ছে, ট্রেন যাচ্ছে বা লরি টরি যাচ্ছে, হেভি ভেহিকেলস যাচ্ছে, তখন তাদের প্রেসারে এইটার ল্যাটারালি আর মুভমেন্ট হচ্ছে না। কী করে হচ্ছে না, এই ওয়াল দুটো এখানে প্রিভেন্ট করে দিচ্ছে, আটকে দিচ্ছে। তাহলে এই ওয়ালটা, যেহেতু এই দুটো ওয়াল এই পরিমাণ সয়েলটাকে দেখা যাচ্ছে রিটেন করে রেখেছে, ধরে রেখেছে, সেই জন্য আমরা এগুলোকে বলছি রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়ালের আরও ফাংশন আছে। যেমন ধরো আমার একটা হিল রোড, একটা পাহাড়ের রাস্তা ছিল, পাহাড়ের একটা জায়গায় দেখা যাচ্ছে এরকম করে আমরা কাট করেছি, মানে এটা এক্সিস্টিং ছিল, পাহাড়টাকে আমরা কি করেছি, এইভাবে কাটিং করেছি, এই পোর্শনটাকে আমরা কেটে ফেলে দিয়েছি। এই পোর্শনটাকে ফেলে দেওয়ার পরে এই জায়গাটায় দেখা যাচ্ছে রাস্তা হয়েছে। তাহলে এই যে রাস্তাটা হলো, এর উপর দিয়ে এখন ভেহিকেলস যাবে। এই সাইডে আমরা যাতে ধস ছেড়ে না নামে, সেই জন্য আমাদের এদিকে থাকে ব্রেস্ট ওয়াল, ইট অলসো টাইপ অফ রিটেনই করছে আপসাইড স্লোপকে। আর এই দিকে থাকে যেটা, তাকে আমরা বলি রিটেনিং ওয়াল, সেটা প্রোটেক্ট করছে রাস্তাটাকে। মানে রাস্তাটা যেন কোল্যাপস না হয়ে যায় ভ্যালির দিকে। এটা পাহাড়ের নর্মাল স্লোপ ছিল, ন্যাচারাল স্লোপকে কাট করে আমরা এখানে রোড বানিয়েছি। এবার দেখা যাচ্ছে এইভাবে রাস্তাটা গেছে পাহাড়ের গা বেয়ে, এদিকে পাহাড়ের ঢাল আছে, এখানেও স্লোপ আছে। তো এই জায়গায় কি হচ্ছে, রিটেনিং ওয়াল রাস্তাটাকে যাতে কোলাপস না হয় সেটা থেকে প্রিভেন্ট করছে। আর এখানে ব্রেস্ট ওয়ালের ফাংশন কি, যে আপসাইড স্লোপটা যেন রাস্তার উপর কোলাপস হয়ে না পড়ে, সেটাকে প্রিভেন্ট করছে। অর্থাৎ এখানেও আবার দেখছি যে ব্রেস্ট ওয়াল, এটা ব্রেস্ট ওয়াল রয়েছে হিল সাইডে বা আপসাইড স্লোপে, আর এখানে আমাদের রিটেনিং ওয়াল এইটা রয়েছে আমাদের ভ্যালি স্লোপে বা ডাউন সাইড স্লোপে। তো এরাও রিটেন করছে। আরও কি দেখেছি আমরা, দেখা যাচ্ছে ধরো আমার এখানে এটা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, এবার কোনো কারণে আমাকে সাবওয়ে তৈরি করতে হবে। আমরা রেল লাইনে অনেক সময় দেখেছি, এই যে হুগলির দিকে যদি যাই আমরা, এই শ্রীরামপুর, চন্দননগর, চুচুড়া, এইসব জায়গায় কি এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল রেলের ফরমেশন লেভেলের থেকে নিচে থাকে। তার জন্য কি ওখানে ফুট ওভার ব্রিজ নেই, ওখানে কি আছে, সাবওয়ে আছে। এবার ধরে নেওয়া যাক যে আমার এটা সাবওয়ে, এর উপর দিয়ে দেখা যাচ্ছে যে এদিক থেকে এদিকে ট্রেন যাচ্ছে, এদিক থেকে এদিকে আমাদের ট্রেন লাইন আছে। এখন আমরা এই দিক বরাবর যে মানুষজন যাতায়াত করছে বা অটো যাচ্ছে, রিক্সা যাচ্ছে, ভ্যান যাচ্ছে, বাইক যাচ্ছে, তাহলে সেই যে এই পাশে যে ফরমেশন ছিল তাকে ধরে রেখেছে এদিকে রিটেনিং ওয়াল, এই পাশে যে সয়েল আছে তাকে ধরে রেখেছে এই রিটেনিং ওয়াল। তাহলে এদিক থেকে কোলাপস করে পড়ে যাচ্ছে না, ভিতর দিয়ে আমরা যেতে পারছি। এখানে আমরা যদি সাইড স্লোপ করে করতে চাইতাম, তাহলে বিরাট দূর থেকে আমাদের একটা করতে হতো, এবং এই জায়গাটা দেখা যাচ্ছে এইটুকু, মানে স্মল একটা কালভার্টের মতন অ্যাক্ট করছে, যেখানে সেখানে একটা দেখা যাচ্ছে অনেকটা বড় স্প্যান হয়ে যেত, যেখানে ট্রেন লাইনটা স্যাগিং থাকতো, তাহলে তার কনস্ট্রাকশন কস্ট অনেক বেড়ে যেত। তো এই সমস্ত কারণে বিভিন্ন জায়গায় আমরা রিটেনিং ওয়াল ইউজ করি। তাহলে রিটেনিং ওয়াল ইউজ করার সাথে সাথে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, যে যখন আমরা এই যে হাইওয়েটার যদি ন্যাচারালি এরকম সাইড স্লোপ দিয়ে আমরা রাখতাম, যেটা আগে আমরা পড়েছি যে স্টেবিলিটি অফ স্লোপ, এই স্লোপটা স্টেবল না হলে, ধরে নেওয়া যাক রিটেনিং ওয়ালটা নেই, তাহলে এখান দিয়ে ভেহিকেল যাচ্ছে, তাহলে তার যা প্রেসার আসবে, যদি স্টেবল না হয় স্লোপটা, তাহলে কি হবে, সেই রাস্তাটাও সেটেল হতে পারে, কোলাপস করতে পারে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আমরা এই ন্যাচারাল স্লোপ বা আর্টিফিশিয়ালি আমরা স্লোপকে তৈরি করিনি, তার বদলে আমরা রিটেনিং ওয়াল দিয়ে দিয়েছি, তাহলে আমার এতটা উইডথের বদলে আমি কম উইডথের মধ্য দিয়েই কাজটা মিটিয়ে ফেলতে পারছি। কিন্তু তাতে করে যেটা হচ্ছে যে এইখানে সয়েলের একটা নিজস্ব প্রেসার তো রয়েছে, সেই প্রেসারটা এখানে ল্যাটারাল ট্রান্সমিট হচ্ছে, প্লাস এর উপর দিয়ে যদি আবার দেখা যায় যে হেভি ভেহিকেল যাতায়াত করছে, তাহলে তাদের যে প্রেসারটা সেটাও
ট্রান্সমিট হবে অ্যাজ এ ল্যাটারাল প্রেসার ট্রান্সমিট হবে। তো ভার্টিক্যালি কি প্রেসার ইন্টেন্সিটি আসবে সেইটা আমরা পরে পড়বো। আপাতত আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে ল্যাটারালি কি প্রেসার আসছে। এখানে যে সয়েলটা রেখেছি তাহলে এই রিটেনিং ওয়ালের উপর ল্যাটারালি কি প্রেসার ফেলছে, এই যে এখানে ছিল, এখানে দেখা যাচ্ছে যে এইদিকে ল্যাটারালি কি প্রেসার আসছে রিটেনিং ওয়ালের উপর, সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারের উপর পড়বো। তো অ্যাকচুয়ালি এখানে একটা গল্পের মতন বলি, মানে আর্থ প্রেসার জিনিসটা কীরকম, মানে যদি দেখা যায় দুটো জিনিস, একটা হচ্ছে রিটেন্ড আর্থ, আর এই রিটেন্ড আর্থকে রিটেন করে কে রেখেছে তার নাম হচ্ছে রিটেনিং ওয়াল, এই দুটো জিনিস রয়েছে। তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এইখানে এই যে রিটেন আর্থ এটা হচ্ছে আমরা, মানে যারা আমরা এখন চাকরি পরীক্ষা দিচ্ছি, খুব লড়ছি, একদম জান লড়িয়ে দিচ্ছে একদম চাকরি পাওয়ার জন্য, তারা হচ্ছে এখানে রিটেন আর্থ, মানে তাকে একদম কন্টেন্ট করে রেখেছে কে, এই রিটেনিং ওয়ালগুলো। রিটেনিং ওয়ালগুলো কী কী হতে পারে, বাইরের পরিস্থিতি, আচ্ছা আপাতভাবে দেখে মনে হচ্ছে শত্রু, তোর দ্বারা কিছু হবে না। তারপরে দেখা যাচ্ছে বাবা মা সারাদিন খ্যাচ খ্যাচ করছে, এরা হচ্ছে রিটেনিং ওয়াল, মানে এরা ঠিক ধরে রেখেছে আর কি, মানে যাতে ছড়িয়ে না যায়। এখন যদি রিটেনিং ওয়ালগুলো না থাকে, মানে এসব বাধা বিপত্তি যদি না থাকে, বাবা মা খ্যাচ না করে, কোনো কাকু যদি বলে যায় তোর দ্বারা হবে না, তুই তো দারুণ ছেলে, তাহলে সে এমনি ছড়িয়ে যাবে আগে। সেই জন্য সে যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আমরা কি করে রেখেছি, তাকে প্রেসারে রেখেছি। তার মানে এই সয়েলটার যে প্রেসার সেটা ল্যাটারালি কার উপর, সেটা আবার ঘুরিয়ে ওই বাবা মার উপরেই যাচ্ছে, বাবা মা খ্যাচ করছে, বাবা মাকে আবার ঘুরিয়ে আমি মেজাজ দেখাচ্ছি, হ্যাঁ তুমি বেশি বসে সকাল থেকে পড়তে বসেছি, পড়তে মোটেই বসিনি, কিন্তু যেহেতু রিটেনিং ওয়াল আমাকে ধরে রেখেছে, আমি রিটেনিং ওয়ালের উপর খানিকটা প্রেসার আরও চাপিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমরা ল্যাটারাল প্রেসারটা তৈরি করি তাদের উপর আবার ঘুরিয়ে, মানে তারা রেজিস্ট্যান্স দিচ্ছে সেই হিসাবে। তো এইটাই আজকে পড়ার বিষয়, যে ল্যাটারাল আর্থ প্রেসার। আচ্ছা, ল্যাটারাল আর্থ প্রেসার সম্পর্কে বলতে গিয়ে জিনিসটা তো বোঝাই গেল যে ল্যাটারালি কোনো রিটেন সয়েল রিটেন স্ট্রাকচারের উপর যে প্রেসারটা এক্সার্ট করছে তাকে আমরা বলবো ল্যাটারাল আর্থ প্রেসার। আচ্ছা, এখন ল্যাটারাল আর্থ প্রেসারের বেশ কতগুলো কেস আছে, যেমন 1 নম্বর হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসার, 2 নম্বর বলতে পারি প্যাসিভ আর্থ প্রেসার, এবং 3 নম্বর বলতে পারি যে আর্থ প্রেসার অ্যাট রেস্ট। তাহলে এই তিনটে জিনিস কি, এইটা আমাদের একটুখানি আগে বুঝে নিতে হবে। এই যে তিনটে কথা বললাম, যে অ্যাক্টিভ আর্থ প্রেসার, আমরা একটু নোট করে নিই, অ্যাক্টিভ আর্থ প্রেসার। আচ্ছা, একটাকে বলছি আমরা প্যাসিভ আর্থ প্রেসার, আর একটাকে বলছি আর্থ প্রেসার অ্যাট রেস্ট, আর্থ প্রেসার অ্যাট রেস্ট। আচ্ছা, এইখানে অ্যাক্টিভ আর্থ প্রেসার কীভাবে হয়, প্যাসিভ আর্থ প্রেসার কীভাবে হয়, এবং আর্থ প্রেসার অ্যাট রেস্ট জিনিসটা কি, সেইটা আমি স্টাডি ম্যাটেরিয়ালে দিয়ে দিয়েছি, ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে এটাতে আসবো আর্থ প্রেসার অ্যাট রেস্ট। ধরে নেওয়া যাক যে এটা আমার একটা রিটেনিং ওয়াল, এই রিটেনিং ওয়ালের এইদিকে আমার সয়েল ধরে রেখেছে। এটা কোন কাজে লাগে, আরও বিভিন্ন রকম কাজে লাগে, যে আমরা এই জায়গায় ছিলাম, এর থেকে আমি একটু উঁচু জায়গায় আমি এখানে বাড়িটা করতে চাই, তাহলে এই জায়গায় যদি বাড়ি করতে চাই তাহলে আমাকে কী করতে হচ্ছে, রিটেনিং ওয়াল দিয়ে আগে আমাকে এলিভেট করে নিতে হচ্ছে, মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল এখানে ছিল, তার বদলে আর্টিফিশিয়ালি আমি এখানে গ্রাউন্ড লেভেলকে এলিভেট করেছি, দেন আমি ওখানে কনস্ট্রাকশন চালাতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে কোনো কারণে যে এই রিটেনিং ওয়ালটা রয়েছে, এখন এইটার কোনো মুভমেন্ট টেন্ডেন্সি নেই। এখানে একটা জিনিস বুঝতে হবে, মুভমেন্ট টেন্ডেন্সি মানে এই রিটেনিং ওয়ালটা আর্থের প্রেসার পড়লো আর এদিকে হুড়মুড় করে এরকম সরে চলে গেল, এইরকম কিন্তু নয়। র্যাঙ্কিনস থিওরি পড়লে ওখানে বোঝা যাবে যে র্যাঙ্কিন কি বলছে, যে ইল্ডিং অফ রিটেনিং ওয়াল এটা হচ্ছে অ্যাবাউট বেস। অ্যাবাউট বেস মানে এইটা যদি আমরা একটা লাইন ডায়াগ্রাম ভাবি যে এইটা রিটেনিং ওয়াল, তাহলে রিটেনিং ওয়ালটা কিন্তু বেস থেকে সরে যাবে এরকম নয়। বেসের রেসপেক্টে কীরকম সরতে পারে, 1 নম্বর হচ্ছে এইটাই থেকে যেতে পারে, যে এমন সয়েল প্রেসার আছে এবং রিটেনিং ওয়ালটা এমন, তাতে করে এই ওয়ালটা না তো এইদিকে বেন্ড হতে চাইছে না তো এইদিকে বেন্ড হতে চাইছে, তাহলে তাকে তখন বলবো আর্থ প্রেসার অ্যাট রেস্ট, মানে কোনো মুভমেন্ট টেন্ডেন্সি নেই। আচ্ছা, নেক্সট চলে আসবো অ্যাক্টিভ আর্থ প্রেসারে। অ্যাক্টিভ আর্থ প্রেসার জিনিসটা কি, ফিগারটা সিমিলার থাকছে, যেটা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল ছিল এটাকে আমরা এলিভেট করে এই জায়গায় গ্রাউন্ড লেভেল নিয়ে গেছি, এটা রিটেনিং ওয়াল। এখন যদি দেখা যায় যে এখানে সয়েলের যে প্রেসার, সেই সয়েল প্রেসার অ্যাক্ট করছে এবং এইটা দেখা যাচ্ছে ওয়ালটা মুভমেন্টটা এরকম হয়েছে, মানে ওয়ালটা অ্যাকচুয়ালি এই পয়েন্টটা এখান থেকে শিফট হয়ে এই জায়গায় চলে আসতে চাইছে, মানে এটা এই লাইন হয়ে যাচ্ছে, মানে প্রিভিয়াসলি ছিল এই ডটেডটা, এইটা হয়ে গেছে। তাহলে এইটা যদি হয় তাহলে একে আমরা বলছি তখন যে অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল। ব্যাকফিল মানে কি, রিটেনিং ওয়াল তার যে সয়েলটা ধরে রেখেছে সেইটা আমরা এইটাকে বলি ব্যাক সাইড, যেদিকে সয়েলটা আছে সেই দিকটা হচ্ছে ব্যাক সাইড। তাহলে ব্যাক সাইড এবং সেই দিকে যে ফিল, তাহলে ব্যাক ফিল, এইটাকে বলছি ব্যাক ফিল, মানে ব্যাক সাইডে ফিল। এটা হচ্ছে ফ্রন্ট ফেস, এটা ব্যাক ফেস, যেদিকে সয়েল থাকবে সেটা ব্যাক ফেস। তাহলে ব্যাকফিল এখানে রয়েছে। এবার বলছি অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল, তার মানে ব্যাকফিল থেকে দূরে যেতে চাইছে, তার মানে কিন্তু গোটা ওয়ালটা ব্যাকফিল থেকে এরকম হড়কে সরে গেল এরকম ব্যাপারটা নয়। বেসের রেসপেক্টে টপ পয়েন্টটা দেখা যাচ্ছে ব্যাকফিল থেকে দূরে সরতে চাইছে, তাহলে এইটা অ্যাক্টিভ আর্থ প্রেসারের কেস।
প্রথম কথা। তাহলে এখানে টার্মসটা কি আসবে না, এটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল, অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল। আচ্ছা, প্যাসিভটা কি এটা বুঝে নিই। প্যাসিভের যে কেসটা আসছে সেটা ঠিক এর অপোজিট, অর্থাৎ রিটেনিং ওয়ালটা আমার ছিল এরকমই, এটা আমার আর্টিফিশিয়ালি আমি এই জায়গায় এলিভেট করেছি, এটা নর্মাল গ্রাউন্ড লেভেল ছিল। এখন দেখা যাচ্ছে যে এই দিকে ওয়ালটার মুভমেন্ট হয়েছে, অর্থাৎ এই পয়েন্টটা এই দিকে শিফট হয়েছে, অর্থাৎ এই ডটেড লাইনে ফার্স্ট ছিলাম, পরে কোন লাইনে চলে গেছি, এই লাইনে। তাহলে এইটা কি হচ্ছে, কোন দিকে মুভমেন্ট হলো, বেসের রেসপেক্টে টপ পয়েন্টটা মুভমেন্ট কোন দিকে হচ্ছে, যেদিকে ব্যাকফিল ছিল সেদিকেই হচ্ছে। তাহলে এখানে লিখবো যে এর মুভমেন্ট টেন্ডেন্সি হচ্ছে টুয়ার্ডস ব্যাকফিল, টুয়ার্ডস ব্যাকফিল প্যাসিভের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে কি কি কেস পেলাম, আর এখানে তাহলে কি লিখবো, এখানে এই টপ পয়েন্টটা বেস পয়েন্টের সাথে একই যে পারপেন্ডিকুলার লাইনে ছিল সেখান থেকে এর নো মুভমেন্ট টেন্ডেন্সি, নো মুভমেন্ট টেন্ডেন্সি। ক্লিয়ার? তিনটে জিনিস। ফার্স্ট, তাহলে আর্ট প্রেসার অ্যাট রেস্ট, সেখানে দেখা যাচ্ছে রিটেনিং ওয়ালের কোনো মুভমেন্ট টেন্ডেন্সি নেই, বেসের রেসপেক্টেড টপ পয়েন্টের কোনো মুভমেন্ট টেন্ডেন্সি নেই, দ্যাট ইজ হচ্ছে আর্ট প্রেসার অ্যাট রেস্ট। অ্যাক্টিভের কেসটা কি বললাম, যদি দেখা যায় যে টপ পয়েন্টটা ব্যাকফিল থেকে দূরে সরে যাচ্ছে তাহলে তাকে বলছি ডিউ টু অ্যাক্টিভ আর্ট প্রেসার। যদি দেখা যায় যে রিটেনিং ওয়ালের টপ পয়েন্ট উইথ রেসপেক্ট টু বেস ইনসাইডেই যাচ্ছে, অর্থাৎ ব্যাকফিলের দিকে টুয়ার্ডস ব্যাকফিল মুভমেন্ট হচ্ছে, তাহলে তখন আমরা তাকে বলছি প্যাসিভ আর্ট প্রেসার। এবারে একটা জিনিস যেটা জানতে হবে এই তিনটের ক্ষেত্রে, এখানে বলার কিছু নেই, এই দুটোতে মেনলি চলে আসবে। এখন ধরে নেওয়া যাক যে এই একটা ছবি আঁকি, ধরো এইটা হচ্ছে আমার রিটেনিং ওয়াল, এর এই প্রান্তে এটা টপ অফ রিটেনিং ওয়াল, ব্লু লাইনটা। এবার দেখা যাচ্ছে যে আমার এখানে সয়েল রিটেন করে রেখেছে এই সাইডে। তাহলে এই যে এখানে যে সয়েল মাসটা রয়েছে, এই সয়েল মাসটা যদি এইটা যদি অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল হয়, মানে রিটেনিং ওয়ালটা যদি এদিকে মুভ করে, তাহলে কি এই দিকে যতটা সয়েল ধরে রেখেছে, মানে এদিকে ইনফাইনাইট থাকতে পারে, তাহলে সব সয়েলটাই কি অ্যাক্টিভ আর্ট প্রেসারের আন্ডারে আসছে? এইটা কিন্তু নয়। কীরকম হবে জিনিসটা, দেখা যাবে যে এরকম একটা ওয়েজ ফর্ম করছে। ওয়েজ ফর্ম করছে মানে যদি ওয়ালটা এরকম না থেকে এখন কীরকম হয়ে গেছে, ওয়ালের মুভমেন্ট হয়ে যাচ্ছে কীরকম, পয়েন্টটা আমরা ধরে নিচ্ছি রিটেনিং ওয়ালটা এইরকম হয়ে এসছে, মানে ডটেড যেটা সেটা প্রিভিয়াস ছিল, এখন যেটা আমাদের কন্টিনিউয়াস লাইন সেটা হচ্ছে প্রেজেন্ট কেস, আর ডটেডটা হচ্ছে প্রিভিয়াস কেস। তো এইরকম যদি কন্ডিশন তৈরি হয় তখন দেখা যাবে যে এই কিছুটা ট্রায়াঙ্গুলার পোর্শনের সয়েল মাস যেটা এর নিয়ারেস্ট রয়েছে, এ তো আর এই জায়গায় থাকতে পারবে না। ওয়াল যখন সরে গেছে তখন এই পার্টটা কী হতে চাইবে, এই ট্রায়াঙ্গেলটা এদিকে শিফট হতে চাইবে। তাহলে এই ট্রায়াঙ্গুলার পার্টটা যখনই এদিকে শিফট হতে চাইছে, তার মানে হচ্ছে যে এই যে গ্যাপটা তৈরি হলো এই জায়গায় কী হবে, এই সয়েলটা নেমে আসতে চাইছে। এই সয়েলটা নেমে আসতে চাইছে, তাহলে এইখানেও সয়েল আছে, এখানেও সয়েল আছে, তাহলে একটা পার্টিকুলার লাইন বরাবর দেখা যাবে যে সয়েলটার মুভমেন্ট হতে চাইছে এই দিকে, মানে এই ট্রায়াঙ্গুলার শেপের যে ওয়েজ ফর্ম করেছে, ট্রায়াঙ্গুলার ওয়েজটা ডাউনওয়ার্ড নেমে আসতে চাইছে, এদিকে নেমে যেতে চাইবে, যে নেমে এসে দেখা গেলো এরকম একটা শেপে চলে আসতে চাইছে এই ব্ল্যাক পোর্শনটা। কিন্তু এই দিকের যে সয়েল রয়েছে সে শিয়ার স্ট্রেংথের জন্য এই প্লেনে যে স্লাইড করতে চাইছে তার এগেনস্টে রেজিস্ট্যান্স দিচ্ছে কোন দিকে, এই দিকে। আর মানে কিন্তু এখানে রেজিস্ট্যান্স বুঝবো, রিয়াকশান। তাহলে রিয়াকশানটা এই দিকে, সয়েল এই মাসটা, সয়েলের এই মাসটা চাইছে যে এই ট্রায়াঙ্গুলার পোর্শনের সয়েল আমাদের সাথে একসাথে আগে যেমন ছিল তেমনই থাকুক, কিন্তু ওয়াল সরে যাওয়ার জন্য এই ট্রায়াঙ্গুলার পার্টটা চাইছে যে না আমি একটু স্লাইড করে যাই। তাহলে স্লাইডিং টেন্ডেন্সি এই দিকে, রেজিস্ট্যান্স টেন্ডেন্সি এই দিকে। এবারে দেখা যাচ্ছে যে এই যে এইটার জন্য কি হবে, প্রথম কথা হচ্ছে যখন সয়েলটা আমার এই রিটেনিং ওয়ালটা যখন ভার্টিক্যাল ছিল যদি ধরে নিই, মানে প্রিভিয়াস কেসে যেমন রয়েছে এরকমই রয়ে গেছে, তখন কিন্তু এইদিকে ল্যাটারাল প্রেসার ছিল, সয়েলের দরুন ল্যাটারাল একটা প্রেসার ছিল। এখন কি হচ্ছে, এই পার্টটা নিচের দিকে নামতে চাইছে ট্রায়াঙ্গুলার পার্টটা, কিন্তু রেজিস্ট্যান্সটা কোন দিকে, একে আটকে রাখতে চাইছে বাকি সয়েলটা, অ্যাজ এ ওয়ান ইউনিট হিসাবে এ ধরে রাখতে চাইছে। তাহলে দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্সটা এইদিকে অ্যাক্ট করার জন্য এই ওয়ালটার উপরে প্রিভিয়াস, মানে এই প্রিভিয়াস যে ল্যাটারাল প্রেসার একটা ছিল, এখন ওয়াল সরে যাওয়ার সাথে সাথে রেজিস্ট্যান্স এইদিকে তৈরি হওয়ার জন্য কি হবে, এই প্রেসারটাকে কমিয়ে দেবে। এই প্রেসারটা, যে প্রেসারটা আগে ছিল রিটেনিং ওয়ালের ওপর, এখন কি হবে, মুভমেন্ট এইদিকে হয়ে যাওয়ার জন্য
এই রেজিস্ট্যান্সটা যেহেতু এইদিকে কাজ করছে সেই জন্য কি হবে, এর ইন্টেন্সিটিটা কমিয়ে দেবে, অর্থাৎ অ্যাক্টিভ আর্ক প্রেসার যেটা সেটা প্রিভিয়াসের রেসপেক্টে কমে যাবে। এই যে পয়েন্টটা বলছি, এই লাইনে কি হবে, এই লাইনে একটা সার্টেন টাইম পর ফেলিওর হয়ে যাবে। কখন হবে সেটা, সেটা দেখা যাবে যে এই পয়েন্টটা একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স যখন মুভ হবে তারপরে এই লাইনে ফেলিওর হবে, অর্থাৎ তখন এই রেজিস্ট্যান্স আর এই পার্টকে নেমে আসা থেকে আটকাতে পারবে না, তখন রেজিস্ট্যান্স এই লাইনে রয়ে গেল, এই পার্টটা ফোরকে নেমে যাবে, তখন এই লাইনে ফেলিওরটা দেখা যাবে। তাহলে এইটা যদি আমার এখন ফেলিওর প্লেন হয়ে যায়, তাহলে এখন ফেলিওর প্লেনটা অ্যাঙ্গেল করছে হরাইজন্টালের সাথে, যেটা দ্যাট ইজ তাকে আমরা বলছি আলফা। আলফা মানে আমরা অলরেডি পড়ে ফেলেছি 45 + 5/2, এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ফেলিওর। আলফা ইকুয়াল টু 45 + 5/2 কার সাথে করলো, হরাইজন্টালের সাথে করলো। আচ্ছা, তাহলে এইখানে আমরা আরেকটা জিনিস পড়বো, যে এখানে যে সয়েল মাসটা রয়েছে সেখানে কোনটা কি হচ্ছে একবার দেখে নেব, কি কি কাজ করছে। এখানে যদি আমরা যে কোনো একটা সার্টেন ডেপথে, মানে এই পোর্শনের মধ্যে সার্টেন একটা ডেপথে আমরা একটা সয়েলের এলিমেন্ট নিয়েছি, যে এটা একটা সয়েল এলিমেন্ট, তাহলে এখন এই বরাবর কি অ্যাক্ট করছে, এদিকে কি অ্যাক্ট করছে, ভার্টিক্যালি সেলফ ওয়েট। তাহলে আমরা যদি রিটেনিং ওয়ালটা ধরে নেওয়া যাক যে আমার এটা রিটেনিং ওয়ালের টোটাল হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ, বাট যে কোনো ডেপথ জেড যদি আমরা নামি, টপ থেকে যে কোনো ডেপথ জেডে যদি গিয়ে আমরা দেখি যে কি কন্ডিশন হচ্ছে, তাহলে তখন আমরা বলবো যে এই এলিমেন্টটা আমরা ধরে নিচ্ছি কোথায় নিয়েছি না, এইরকম জায়গাকার একটা সয়েল এলিমেন্ট, এইটাকে আমরা এখানে বড় করে দেখাচ্ছি, যেটা কিনা আমার টপ থেকে জেড ডেপথে আছে, মানে এই এলিমেন্টের সেন্টার। এখন তাহলে এইদিকে ভার্টিক্যালি কি অ্যাক্ট করছে না, এইটার উপরে কি প্রেসার রয়েছে, এই এতটা পরিমাণ সয়েলের সেলফ প্রেসার আছে। তাহলে সয়েলের আমরা ইউনিট ওয়েট যদি গামা জানি, গামা ইন্টু জেড, এইটা প্রেসারের ভার্টিক্যালি অ্যাক্ট করছে, গামা ইন্টু জেড। তাহলে তার রেজিস্ট্যান্স হিসাবে আপওয়ার্ডও গামা ইন্টু জেড অ্যাক্ট করবে, এটা হয়ে গেল ভার্টিক্যাল অ্যাক্ট করছে। তাহলে এইটাকে আমরা বলছি সিগমা ভি, ভার্টিক্যালি অ্যাক্ট করছে, এইটাই সিগমা ভি একই। আচ্ছা, এবার দেখা যাক তাহলে ল্যাটারালি যেটা অ্যাক্ট করছে সেইটা কি না, ল্যাটারাল যেটা অ্যাক্ট করছে তাকে আমরা, অর্থাৎ এই জায়গায় সয়েলটার মধ্যে কি বললাম যে এইটা যদি আমরা একটা ট্রায়াঙ্গুলার ওয়েজ দেখি, তাহলে এই দিক থেকে ল্যাটারাল প্রেসার ছিল, তাহলে এই দিক থেকে যে ল্যাটারাল প্রেসার আছে সেই প্রেসারটাকে আমরা বলছি যে ইন্টেন্সিটি অফ প্রেসার। কি প্রেসার পড়ছি, অ্যাক্টিভ, তাহলে লিখবো পি এ, স্মল পি সাফিক্সে এ, ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ক প্রেসার, স্মল পি সাফিক্সে এ। তাহলে এই যে স্মল পি সাফিক্স এ মানে পি এ, এইটাকে আমরা বলছি সিগমা এইচ, হরাইজন্টাল যে প্রেসার। তাহলে এইটা হয়ে গেল আমাদের এখানকার কেস। এখন এবার দেখতে হবে যেটা, যে কোনটা বেশি, গামা জেডটা বেশি নাকি পি এটা বেশি, অর্থাৎ ভার্টিক্যালটা বেশি নাকি হরাইজন্টালটা বেশি। এখন দেখো এখানে খেয়াল করলে বুঝতে পারবে যে এই ছবিটা যেটা এঁকেছি, যে আমাদের যে ট্রায়াঙ্গুলার যে ওয়েজ শেপটা রয়েছে, তাহলে এই যে পোর্শনটা ছিল, এই পোর্শনটা কি হতে চাইছে, নেমে আসতে চাইছে। তাহলে নেমে এসে কীরকম পোর্শনে আসতে চাইছে, এইরকম একটা পোর্শন নিতে চাইছে, এই পোর্শনে ফিরে আসতে চাইছে। তাহলে দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল সেলফ ওয়েটটা অনেক বেশি, সেই জন্য কী হয়ে যাচ্ছে, সাইডে সরে যাচ্ছে, কিন্তু নামছে, মানে সেটেল ডাউন হয়ে যাচ্ছে। তাহলে এইখানে দেখা যাবে যে আমাদের মেজর হচ্ছে এইটা, দ্যাট ইজ সিগমা ভার্টিক্যাল যেটা গামা জেড, সেটা হচ্ছে সিগমা 1, অর্থাৎ এটা মেজর প্রিন্সিপাল স্ট্রেস। আর যেটা আমাদের অ্যাক্টিভ আর্ক প্রেসার ইন্টেন্সিটি, যেটা হরাইজন্টালি অ্যাক্ট করছে, সেইটা হয়ে যাচ্ছে আমাদের সিগমা 3, অর্থাৎ মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। ক্লিয়ার? তাহলে এবার এইখান থেকে একবার একটা জিনিস দেখে নেব আমরা, কি যদি আমরা এখন বলি যে সিগমা এইচ বাই সিগমা ভি ইকুয়াল টু কী হবে, সিগমা এইচ বাই সিগমা ভি, এইটা যদি আমরা করি দেখো কি আসছে, সিগমা এইচ বাই সিগমা ভি। সিগমা এইচ মানে আমরা কোনটা, হরাইজন্টাল কোনটা, সিগমা 3, তাহলে এখানে লিখতে পারি সিগমা 3। সিগমা ভি মানে কোনটা, সিগমা 1, এইটা লিখতে পারি। আচ্ছা, আমরা আগের চ্যাপ্টারে শেয়ার স্ট্রেংথে মেজর রিলেশনশিপের মধ্যে আমরা এটা পড়েছিলাম, মনে করো, সিগমা 1 ইকুয়াল টু সিগমা 3 ট্যান স্কোয়ার আলফা প্লাস 2c ট্যান আলফা। এখন র্যাঙ্কিন বলছে থিওরিতে যে এই যে ব্যাকফিলে যে মেটেরিয়ালটা রাখছি সেটা হচ্ছে পিওরলি নন কোহেসিভ অ্যাকর্ডিং টু র্যাঙ্কিন। পরে সেটা আবার কোহেসিভ সয়েলের জন্য ফর্মুলাইজেশন করা হয়েছে, সেটা পরে যাব। তো অ্যাকচুয়াল র্যাঙ্কিন থিওরি থেকে যদি যাই, যে এখানে যেটা রিটেন মেটেরিয়াল দ্যাট ইজ হচ্ছে আইদার গ্র্যাভেল হতে পারে, স্যান্ড হতে পারে, অর্থাৎ নন কোহেসিভ। তাহলে সেটা যদি হয় নন কোহেসিভ, তাহলে এখানে কোহেশন সি পার্টটা যদি 0 হয়ে যায়, তাহলে এই 2c ট্যান আলফা পার্টটা পুরোই 0।
তাহলে এখান থেকে দেখা যাবে যে সিগমা ওয়ান সমান সিগমা থ্রি ট্যান স্কোয়ার আলফা। এবারে যদি আমরা এখান থেকে দেখি যে সিগমা থ্রি বাই সিগমা ওয়ান যদি আমরা এবার এই জায়গা থেকে বের করি তাহলে কি আসবে, সিগমা থ্রি বাই সিগমা ওয়ান করলাম, সিগমা থ্রি নিচে সিগমা ওয়ানকে পাঠালে এদিকে ওয়ান বাই ট্যান স্কোয়ার আলফা হবে, তাহলে ওয়ান বাই ট্যান স্কোয়ার আলফা মানে আমরা কি লিখতে পারি কট স্কোয়ার আলফা। এই যে ব্যাপারটা, তাহলে সিগমা থ্রি বাই সিগমা ওয়ান সমান আমার কি উঠে এলো, আমরা বলতে পারি ওয়ান বাই ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল বলতে পারি কি কট স্কোয়ার আলফা। এইটাই হচ্ছে কে এ, অ্যাক্টিভ আর্ট প্রেসার কোএফিসিয়েন্ট। অর্থাৎ অ্যাক্টিভ আর্ট প্রেসার কোএফিসিয়েন্ট যদি আমাকে বলে কি, তাহলে আমাকে এখানে যেটা বলতে হবে যে আমার একটা রিটেনিং ওয়াল আছে, তার ব্যাক সাইডে যে ফিল্ডটা রয়েছে তাকে আমরা ব্যাকফিল বলছি। বটমের রেসপেক্টেড টপ পয়েন্ট যখন অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল মুভমেন্ট টেন্ডেন্সি আসছে, তখন ব্যাকফিলের একটা ট্রায়াঙ্গুলার ওয়েজ অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল এইদিকে মুভমেন্ট হবে, তখন ক্রিটিক্যাল প্লেন বরাবর রিঅ্যাকশন বা রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে আপওয়ার্ড, ওয়েজটা নেমে আসতে চাইছে ডাউনওয়ার্ড। এখন এই রেজিস্ট্যান্সটার জন্য যে ল্যাটারাল আর্ট প্রেসারটা ছিল সেটা কমে যাচ্ছে, যেহেতু রেজিস্ট্যান্সটা আপওয়ার্ড। আমরা এটা ভাঙলেই বুঝতে পারবে যে যদি আমরা এটাকে একটা হরাইজন্টাল উপাংশ আর ভার্টিক্যাল উপাংশে ভাঙতাম রেজিস্ট্যান্সটাকে, তাহলে এর এই হরাইজন্টাল পার্টটা কি করছে, যেদিকে প্রেসারটা ছিল তার অপোজিট অ্যাক্ট করছে। অর্থাৎ ওয়ালটার মুভমেন্ট হয়েছে অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল, রেজিস্ট্যান্সের হরাইজন্টাল কম্পোনেন্টটা চাইছে যে এই ওয়েজটা বাকি রিপেনিং পার্টের সাথেই থাকুক, সেই জন্য ওয়ালটার উপর অ্যাক্টিভ আর্ট প্রেসার রিডিউস হচ্ছে, মানে প্রেসার রিডিউস হয়ে যাচ্ছে, মিনিমাম প্রেসারটাকে আমরা অ্যাক্টিভ আর্ট প্রেসার বলছি। এইবারে তখন এবার বলতে হবে যে এই ওয়েজের মধ্যে যে কোনো একটা সার্টেন ডেপথ, যে ডেপথে যদি আমরা একটা সয়েল এলিমেন্ট নিই, তার উপর ভার্টিক্যালি অ্যাক্ট করছে এর সেলফ প্রেসার ওই ডেপথে, তাহলে ইউনিট ওয়েট অফ সয়েল ইন্টু জেড ডেপথে নিচ্ছি জেড, তাহলে গামা জেড এটা ভার্টিক্যালি অ্যাক্ট করছে, এবং ল্যাটারালি যেটা অ্যাক্ট করছে তাকে আমরা বলছি অ্যাক্টিভ ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ট প্রেসার পিএ, ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ট প্রেসার পিএ। এবারে এখানে আমরা দেখলাম যে ভার্টিক্যাল হরাইজন্টাল অ্যাক্ট করছে, কোনটা বড় সেটা হচ্ছে আমরা বলছি যে ভার্টিক্যালটা বড়, সেই জন্য এটা ডাউনওয়ার্ড নেমে আসতে চাইছে, এই পার্টটা ফোরকে নেমে যাবে। তাহলে সিগমা ওয়ান গ্রেটার, কারণ ল্যাটারাল প্রেসারটা এত বেশি নয় যে ওকে নেমে আসা থেকে আটকাতে পারছে, সেই জন্য ল্যাটারাল প্রেসারটার থেকে ডাউনওয়ার্ড ফোর্সটা বেশি বলেই নেমে যাচ্ছে। তাহলে এইটা হয়ে যাওয়ার পরে যদি আমাকে জিজ্ঞেস করে আর্ট প্রেসার, অ্যাক্টিভ আর্ট প্রেসার কোপিসিয়েন্ট বলতে কি বুঝবো, আর্ট প্রেসার কোপিসিয়েন্ট মানেই হচ্ছে হরাইজন্টাল আর ভার্টিক্যাল যে দুটো প্রেসার তাদের রেশিও। এখন হরাইজন্টাল ভার্টিক্যাল, হরাইজন্টাল কোনটা ছিল সিগমা থ্রি মাইনর, তার মানে পিএ। তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে একটা জিনিস শিখলাম যে সিগমা এইচ বাই সিগমা ভি, সিগমা থ্রি বাই সিগমা ওয়ান, আর এখান থেকে পেয়েছি যে কোয়েশন যদি জিরো হতো তাহলে এখানে সিগমা ওয়ান সমান সিগমা থ্রি ট্যান স্কোয়ার আলফা, তাহলে এখান থেকে যদি আমরা সিগমা থ্রি বাই সিগমা ওয়ান বের করি তাহলে সেটা আসবে ওয়ান বাই ট্যান স্কোয়ার আলফা অর কট স্কোয়ার আলফা। এইটা আরেকটা ফর্মুলা আমরা লিখি, যেটা সেটা হচ্ছে যে ওয়ান মাইনাস সাইন ফাই বাই হচ্ছে ওয়ান প্লাস সাইন ফাই। এই হচ্ছে আমাদের মোটামুটি কে এর এই কটা ব্যাপার। চলে আসবে এবার প্যাসিভে। প্যাসিভের ক্ষেত্রে কেসটা কি হবে, প্যাসিভের ক্ষেত্রে ব্যাপারটা বুঝে দেখো কি আসছে। প্যাসিভ কেসটায় আবার আমরা সার্টেন ডেপথে যদি আমরা এরকম ওই জেড ডেপথে আবার একটা এলিমেন্ট নিয়েছি। আচ্ছা এইখানে এবার কি কেসটা টেন্ডেন্সি হচ্ছে দেখা যাক। এখানে যেহেতু ওয়ালটার মুভমেন্ট টুয়ার্ডস ব্যাকফিল, মানে ওয়ালটার মুভমেন্ট টুয়ার্ডস ব্যাকফিল, তাহলে এখানে যে ক্যাটাগরিটা ছিল, মানে এখানে যে আমাদের ওয়েজ ফর্মটা তৈরি হবে, ধরে নেওয়া যাক আমার এই জায়গাটা আমরা ওয়েজ ফর্মে দেখেছি, মানে এটাও সয়েল এটাও সয়েল। এখন এইটা যখন ওয়ালটা দেখা যাচ্ছে যে আমার ওয়ালটা এই দিকে চলে গেছে, তাহলে এটা আমরা ডটেড করলাম, মানে এটা প্রিভিয়াস কন্ডিশন ছিল, এখন প্রেজেন্ট কন্ডিশন ওয়ালটা হচ্ছে এটা। এইরকম যদি হয়ে যায় তাহলে আমরা এখানে দেখে বুঝতেই পারছি যে এই পোর্শনের সয়েলটা কি চাইবে, এই পোর্শনের সয়েলটা চাইবে যে নর্মালি যেটা ছিল তার থেকে এটা কি হবে এরকম উঠে যেতে চাইবে, এবং এই লেয়ারটা এগেন ফেলিওর দেখা যাবে কখন, সেটাও এই পয়েন্ট থেকে এই পয়েন্টটার একটা সার্টেন মুভমেন্ট হওয়ার পরে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে জায়গায় যে সয়েলটা ছিল এগেন ট্রায়াঙ্গুলার ওয়েজ ফর্মে, এ কি করতে চাইছে, এর হেভিং আপ টেন্ডেন্সি হচ্ছে, আপওয়ার্ড যেতে চাইছে। এবারে একটা জিনিস বুঝতে হবে যে এইটার যদি মুভমেন্ট টেন্ডেন্সি এদিকে হয় তাহলে এখন এর রেজিস্ট্যান্স কাজ করছে তার বিপরীতে। রেজিস্ট্যান্সটা এখন কোন দিকে, ডাউনওয়ার্ড, কারণ এই যখনই উঠতে চাইছে বাকি রিমেনিং সয়েল চাইছে যে ভাই তুমি যেও না, তুমি আমাদের সাথেই থাকো, তাহলে রেজিস্ট্যান্সটা অ্যাক্ট করছে এদিকে। এবারে প্রথমে যে আর্ট প্রেসার এদিকে ছিল, এখন রেজিস্ট্যান্স এইদিকে অ্যাক্ট করছে, মানে এগেন এটাকে আমরা কি করতে পারি যে এইটা যদি রেজিস্ট্যান্স হয় তাহলে এটাকে আমরা একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল বংশে ভাঙতে পারি।
তাহলে যদি দেখা যাচ্ছে যে এইটা রেজিস্ট্যান্স, তাহলে তার হরাইজন্টাল কম্পোনেন্টটা কোন দিকে অ্যাক্ট করছে এগেন, ওয়ালের দিকেই চলে এলো। তাহলে দেখা যাবে যে প্যাসিভের জন্য এই ওয়ালটার উপর কিন্তু প্রেসার বাড়ছে, তা ম্যাক্সিমাম যে প্রেসারটা ক্রিয়েট হবে সেইটাকে সেই জন্য আমরা প্যাসিভ আর্ট প্রেসার বলি। এগুলো ডিটেল স্টাডি মেটেরিয়ালে দেওয়া আছে, এগুলো ল্যাঙ্গুয়েজগুলো পড়লে এটা ক্লিয়ার হবে। যে তাহলে দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্সটা যেহেতু এইদিকে, তাহলে এর হরাইজন্টাল কম্পোনেন্টটা এগেন ওয়ালের উপর প্রেসারটাকে বাড়াচ্ছে। যেটা এখানে কি হয়েছিল, রেজিস্ট্যান্সটা এইদিকে থাকার জন্য এর হরাইজন্টালটা ওয়ালের থেকে অপোজিটে অ্যাক্ট করছিল, তার জন্য অ্যাক্টিভের সময় মিনিমাম আর্থ প্রেসারে চলে যাচ্ছিলাম, প্যাসিভের সময় ম্যাক্সিমাম আর্থ প্রেসার তৈরি হবে। তা এই দুটো হচ্ছে আমাদের কন্ডিশন। এবার এখানে দেখা যাক যে এইটার কি আছে। এখানে এবার বুঝে দেখো যে সয়েলটাকে গ্র্যাভিটির অপোজিটে হেভিং আপ করে দিতে পারছে, মানে ল্যাটারাল প্রেসারটা অনেক বেশি ভার্টিক্যালের থেকে। তাহলে যেটা ছিলাম যে জেড ডেপথে যদি এখানে আবার সয়েল এলিমেন্ট নিই, তাহলে সেইটার উপরে এগেন গামা ইন্টু জেড, মানে এই ডেপথের যে সয়েল মাস সেইটাই ভার্টিক্যালি এর উপর রয়েছে, ভার্টিক্যাল অ্যাক্ট করছে সেটাই গামা জেড। আচ্ছা, এখন দেখা যাক যে হরাইজন্টালি কে অ্যাক্ট করছে। যেমন এখানে আমরা এটাকে বলেছিলাম ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার, এখন এইটাকে আমরা বলছি ইন্টেন্সিটি অফ প্যাসিভ আর্থ প্রেসার, তাহলে স্মল পি সাফিক্সে পি। এবারে এটা তো বুঝতেই পারছি যে এটা সিগমা এইচ হরাইজন্টালি অ্যাক্ট করছে, আর যেটা আমাদের ছিল গামা জেড সেটা ছিল আমাদের সিগমা ভি ভার্টিক্যালি অ্যাক্ট করছে। এখন এই দুটোর মধ্যে কোনটা গ্রেটার বুঝতেই পারা যাচ্ছে যে যেহেতু আপওয়ার্ড তুলে দিতে পারছে, তার মানে ল্যাটারাল প্রেসারটা অনেক বেশি, তার মানে এইটা এখন হয়ে গেছে সিগমা ওয়ান, আর সেলফ প্রেসারটা হয়ে গেছে এখন সিগমা থ্রি মাইনর, এটা হয়ে গেছে মেজর ল্যাটারাল। তাহলে এই কন্ডিশনে যদি আবার এই ফর্মুলায় আমরা ফেরত যাই, আরেকবার যাচ্ছি যে ঠিক আছে সি সমান জিরো, তাহলে টু সি ট্যান আলফা জিরো হয়ে যাচ্ছে, তার মানে র্যাঙ্কিনস থিওরি অনুযায়ী যদি আমার পিওরলি নন কোহেসিভ সয়েল হয়, তাহলে ফর্মুলাটা থাকছে যে সিগমা ওয়ান সমান সিগমা থ্রি ট্যান স্কোয়ার আলফা। এই ফর্মুলাতে এবার আবার আমাকে কি করতে হবে, কে এ সমান যেমন সিগমা এইচ বাই সিগমা ভি বের করেছিলাম, এখানেও সিমিলার করতে হবে যে কেপি সমান সিগমা এইচ বাই সিগমা ভি। ভালো করে খেয়াল করো, এখানেও সিগমা এইচ বাই সিগমা ভি, এখানেও সিগমা এইচ বাই সিগমা ভি, কিন্তু এইখানে সিগমা এইচ এর জায়গায় কি পুট হবে, সিগমা ওয়ান সিগমা এইচ, এটা মেজর এখন, আর এখন সিগমা ভিটা মাইনর সিগমা থ্রি। তাহলে এবার বলো সিগমা ওয়ান সমান যদি সিগমা থ্রি ট্যান স্কোয়ার আলফা হয়, তাহলে আমাকে বের করতে হচ্ছে সিগমা ওয়ান বাই সিগমা থ্রি। তাহলে সিগমা ওয়ানের নিচে যদি সিগমা থ্রিকে নিয়ে আসি, তাহলে কি পড়ে থাকছে, তাহলে ট্যান স্কোয়ার আলফা পড়ে থাকছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা। তাহলে একেই আমরা বলছি কোফিসিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেসার। এইটাকে আমরা কি লিখি, ট্যান স্কোয়ার আলফা, মানে এখানে বুঝতেই পারছো যেটা ওয়ান বাই ট্যান স্কোয়ার আলফা সমান যদি এটা ছিল, খেয়াল করো ওয়ান বাই ট্যান স্কোয়ার আলফা সমান যদি ওয়ান মাইনাস সাইন ফাই বাই ওয়ান প্লাস সাইন ফাই হয়, তাহলে ট্যান স্কোয়ার আলফা সমান কি হবে, ঘুরে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস সাইন ফাই বাই ওয়ান মাইনাস সাইন ফাই। সোজা কথা এক কথায় আমরা কি বলতে পারি যে কে এ ইকুয়াল টু ওয়ান বাই কে পি, অর কি বলতে পারি কে এ ইন্টু কে পি ইকুয়াল টু ওয়ান। ক্লিয়ার? তাহলে এই দুটো হয়ে গেল আমার, এটা হয়ে যাচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসার কোফিসিয়েন্ট বা কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার, এটাকে বলবো কোফিসিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেসার বা প্যাসিভ আর্থ প্রেসার কোফিসিয়েন্ট। আচ্ছা, আরেকটা এবার পয়েন্ট তাহলে পড়ে থাকলো আমাদের, সেটা হচ্ছে এইখানে যে ফেলিওর অ্যাঙ্গেলটা হয়েছিল সেটা হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেল করেছিল, 45 প্লাস 5/2। একটা জিনিস খেয়াল করবে, এখানে আমরা এখানে সিগমা ওয়ান কোনটাকে দেখিয়েছি, ভার্টিক্যালকে, তার মানে এইটা যদি মেজর প্রিন্সিপাল স্ট্রেস হয় ভার্টিক্যালটা, তার মানে এইটা এবং এইটা মেজর প্রিন্সিপাল প্লেন, তার মানে হরাইজন্টালটাই মেজর প্রিন্সিপাল প্লেন ছিল, সেই জন্য মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে এটা আলফা অ্যাঙ্গেল হয়েছিল ফেলিওর অ্যাঙ্গেল। এখন কিন্তু সিগমা ওয়ান কোনটা, পিপি অ্যাক্ট করছে হরাইজন্টালি, তার মানে এইটা যদি মেজর প্রিন্সিপাল স্ট্রেস হয়, তার মানে এইটা আর এইটা মেজর প্রিন্সিপাল প্লেন, তাহলে মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে আলফাই অ্যাঙ্গেল করবে, তার মানে হচ্ছে সোজা কথা এই অ্যাঙ্গেলটা যদি হতো এইটা আলফাই হতো, ইকুয়াল টু 45 ডিগ্রি প্লাস 5/2 হতো। এখন হরাইজন্টালের সাথে যদি বলে তাহলে এটা কি পারবো যে 90 মাইনাস এইটা, তাহলে 90 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 45 প্লাস 5/2, তাহলে 90 মাইনাস 45 মানে 45, আর ওটা মাইনাস হয়ে যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে যে 45 ডিগ্রি মাইনাস 5/2। এটা কেন করে রাখলাম না, হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেল যদি জিজ্ঞেস করে তাহলে অ্যাক্টিভের সময় 45 প্লাস 5/2, কিন্তু প্যাসিভের সময় ফেলিওর প্লেনটা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল করবে 45 মাইনাস 5/2।
যেহেতু মেজর প্রিন্সিপাল প্লেন এখন এইটা হয়ে গেছে, কারণ মেজর প্রিন্সিপাল স্ট্রেস অ্যাক্ট করছে হরাইজন্টালি, তাহলে মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে এখানে আলফাই আছে। এখানে যেহেতু এটা মেজর প্রিন্সিপাল প্লেন ছিল, মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে আলফাই আছে, এটা গোলোবার কোনো জায়গায় নেই। কিন্তু যদি হরাইজন্টালের সাথে বলে তাহলে এটা প্লাস, প্যাসিভে মাইনাস। ক্লিয়ার? আর্ক প্রেসার অ্যাট রেস্টে চলে যাবো। আর্ক প্রেসার অ্যাট রেস্টের যে কোফিসিয়েন্ট তাকে আমরা বলি K0। K0 সমান আমরা মনে রাখবো মিউ বাই 1 মাইনাস মিউ, মিউ বাই 1 মাইনাস মিউ। এইটার আরেকটা মিউ হচ্ছে এখানে সয়েলের পয়সনস রেশিও। এখানে আরেকটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা আছে, জ্যাকি বলে একজন আছে, মানে জ্যাকি চ্যান নয়, জ্যাকি বলে একজন সায়েন্টিস্ট আছে, তিনি এটা দিয়েছেন অ্যাপ্রক্সিমেট। সেইটা হচ্ছে আমাদের এই পার্টটা 1 মাইনাস সাইন ফাই, 1 মাইনাস সাইন ফাই, K0 একটা অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন, এইটাকে অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন বলছি। ঠিক আছে, K0 এই দুটো ফর্মুলা। তো এইবারে এই তিনটে মোটামুটি বোঝা গেছে। এবারে আমরা চলে যাব যে K0, KP আর কে, এই তিনটের মধ্যে কে বড় ছোট। এখন তো এটা শিখে গেছি যে প্যাসিভটা বেশি হবে, অলরেডি পড়েছি, বললাম যে এটা ম্যাক্সিমাম প্রেসার হবে, আর অ্যাক্টিভের ক্ষেত্রে কি বলেছি আমরা, মিনিমাম প্রেসার হবে। একটা জিনিস তোমরা প্রত্যেকে এটা হোমওয়ার্ক বলে দিই, ফাই মানে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন অফ এ সয়েল। যারা ক্লাসটা করেনি বা আজকে প্রথম করছে একবার রিমাইন্ড করে যে যদি আমার এখানে দেখা যায় যে আমি বালি লরি করে নিয়ে এসেছি, বালি ফেলছি, ধরো আমার এখানে বালির একটা হিপ তৈরি হয়েছে আনলোডিংয়ের সময়, তাহলে এইটা যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল করলো তাকে আমরা বলছি ফাই, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। ক্লিয়ার? তো এইটাকে আমরা ধরে নিচ্ছি যে ফাই সমান 30 ডিগ্রি। এইটা যদি হয় তাহলে এখান থেকে কে এর ভ্যালু বের করবে এই ফর্মুলা বসিয়ে, 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই। এগেন কেপির ফর্মুলা বের করবে এইটা 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই। আবার এইখানে 30 ডিগ্রি বসিয়ে 1 মাইনাস সাইন ফাই বসিয়ে K0 বের করবে। এই তিনটের ভ্যালু চেক করলে কি দেখা যাবে যে হাইয়েস্ট ভ্যালু আসছে কেপির, তার থেকে ছোট ভ্যালু হবে K0, তার থেকে সব থেকে ছোট ভ্যালু হবে KA। এইটা আসছে কিনা ভেরিফাই করবে ফাই ইকুয়াল টু 30 ডিগ্রি দিয়ে। এটা হোমওয়ার্ক। এইটার একটা ডায়াগ্রাম আমাদের স্টাডি মেটেরিয়ালে তোমরা পাবে, দেখবে যে এইভাবে দেখানো আছে যে এইটা হচ্ছে আমার অ্যাক্টিভ আর্ক প্রেসার PA, P0, আর্ক প্রেসার অ্যাট রেস্ট P0। এখানে দেখা যাচ্ছে না এটা মিনিমাম, এই হাইটটা, এটা PA, আর এটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে PP। এটা করা আছে সেই কারণেই, যেটা যে কোপিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্ক প্রেসার যার বেশি হবে তার প্রেসার ইন্টেন্সিটিও বেশি হবে। কি করে তার ডিটেলিংয়ে একটু পরে যাচ্ছি, এইটা ছবিটা দেখে ওটা বোঝা যাবে, স্টাডি মেটেরিয়ালে অলরেডি গিভেন। তাহলে এইটা হয়ে গেল আমাদের মোটামুটি আর্ক প্রেসার সম্পর্কে, যে একটা রিটেন্ড মেটেরিয়াল বা সয়েল, তার উপর তাকে ধরে রাখছে কে, রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়াল যেহেতু ধরে রেখেছে, তাহলে রিটেনিং ওয়ালের উপর রিটেন্ড আর্থ বা সয়েল একটা প্রেসার তৈরি করছে ল্যাটারালি। সেই ল্যাটারাল প্রেসারটাকে আমরা বলছি ল্যাটারাল আর্থ প্রেসার। ল্যাটারাল আর্থ প্রেসারে তিনটে কেস পড়ে ফেললাম, আর্থ প্রেসার অ্যাট রেস্ট, অ্যাক্টিভ আর্থ প্রেসার এবং প্যাসিভ আর্থ প্রেসার। মনে রাখার মতন জিনিস কি কি, অ্যাক্টিভ আর্থ প্রেসার মিনিমাম, ম্যাক্সিমাম প্যাসিভ, আর আর্থ প্রেসার অ্যাট রেস্ট ইন্টারমিডিয়েট। হয়ে গেল। নেক্সট পয়েন্ট যেটা মনে রাখার সেটা হচ্ছে তিনটের ফর্মুলা। তিনটের ফর্মুলা কি কি, কোপিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার K, তাহলে আমরা এখান থেকে কী কী মনে রাখলাম, যে এটা ইকুয়াল টু কট স্কোয়ার আলফা, আর ইকুয়াল মনে রাখবো 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই। প্যাসিভ আর্থ প্রেসার কোপিসিয়েন্ট KP সমান কি 1 বাই K মনে রাখলেই হবে, অর্থাৎ কি হয়ে গেল, ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা বলতে পারি, আর কি বলতে পারি 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই। এটা হয়ে গেল। 3 নম্বরে চলে আসছে যেটা আর্থ প্রেসার অ্যাট রেস্ট, তার যে কোপিসিয়েন্ট K0 কি ফর্মুলা, একটা হচ্ছে মিউ বাই 1 মাইনাস মিউ, আর একটা জ্যাকি বলেছে কি যে 1 মাইনাস সাইন ফাই, এটা অ্যাপ্রক্সিমেট। তাহলে এই হয়ে গেল তিনটে কোফিসিয়েন্ট। আচ্ছা, এইবারে যেটা আরেকটা মনে রাখার সেটা কি না, অ্যাক্টিভের যখন আর্থ প্রেসার অ্যাট রেস্ট যখন, তখন ওয়ালের কোনো মুভমেন্ট টেন্ডেন্সি নেই। অ্যাক্টিভ আর্থ প্রেসার যখন, তখন ওয়ালের মুভমেন্ট টেন্ডেন্সি অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল। প্যাসিভে যখন আসছি তখন ওয়ালের মুভমেন্ট টেন্ডেন্সি টুয়ার্ডস ব্যাকফিল। আচ্ছা, আর কি মনে রাখার এখান থেকে, আরও দুটো জিনিস যেটা মনে রাখার সেটা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসারের সময় কি বলেছি যে ভার্টিক্যালটাই মেজর, ল্যাটারাল যেটা PA স্মল p সাফিক্সে সেটা মাইনর। প্যাসিভে গিয়ে কি হলো, রিভার্স হয়ে গেল, অর্থাৎ ল্যাটারাল যেটা ছিল PP সেটা মেজর হয়ে গেল, হরাইজন্টালি অ্যাক্ট করছে, আর সেল পয়েন্ট যেটা ছিল গামা জেড সেটা মাইনর হয়ে গেল।
এই কয়েকটা পয়েন্ট এখান থেকে মনে রাখার মতো। নেক্সট আমরা যেটা পড়ব সেগুলো তোমাদের এখানে র্যাঙ্কিংস যে থিওরিগুলো আছে, র্যাঙ্কিংস থিওরি পড়ে নেবে। এইগুলো সম্পর্কে আমার আর কিছু বলার নেই, এগুলো পড়লেই ব্যাপারগুলো বোঝা যাবে। আমি ডাইরেক্ট চলে যাবো একদম কেস ওয়াইজ চলে যাবো যে কোনটা কি হচ্ছে। প্রথমে চলে আসবো আমরা অ্যাক্টিভ আর্ট প্রেসার। তোমরা একটা জিনিস খেয়াল করবে, নোটসে আমি কিছু কিছু জায়গায় ব্লু কালিতে XYZ লিখে রেখেছি। XYZ যে জায়গাগুলো লেখা আছে তার মানে হচ্ছে ওই জায়গাগুলোয় কিছু ইনপুট হবে। ওই ক্যালকুলেশনগুলো আমি এখানে বলবো। নোটসটা যখন বানাবে আগে ভিডিওটা দেখে নিয়ে তারপরে ওই XYZ এর জায়গাগুলো ফিল আপ হবে। প্রথম কেসে চলে যাই, অ্যাক্টিভ আর্ট প্রেসার। অ্যাক্টিভ আর্ট প্রেসার কী কীরকম সয়েলে হবে? প্রথমে আসবো আমরা কোহেশন লেস। অ্যাক্টিভ আর্ট প্রেসার কোহেশন লেস সয়েল অর কি বলবো নন কোহেসিভ সয়েল, এক্সাম্পল স্যান্ড, গ্র্যাভেল এটসেট্রার জন্য। এর আবার তিনটে কেস আছে। অ্যাক্টিভ আর্ট প্রেসার কোহেশন লেস সয়েলের তিনটে কেস। ফার্স্ট কেস কি? ফার্স্ট কেস হচ্ছে আমরা বলতে পারি যে ড্রাই অর ময়েস্ট সয়েল। ড্রাই অর ময়েস্ট সয়েল এর ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাক। ধরে নেওয়া যাক যে এইটা আমাদের একটা রিটেনিং ওয়াল, এদিকে কি আছে? সয়েলকে ধরে রেখেছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি কি দেখব? দুটো জিনিস। প্রথম কথা হচ্ছে যে অ্যাট এনি ডেপথ জেড কি ঘটনা হচ্ছে এটা আমরা দেখে নেব। আর টোটাল ডেপথ কতটা ফিল হয়ে রয়েছে তাকে আমরা ইন্ডিকেট করছি এইচ দিয়ে, ক্যাপিটাল এইচ। কি হবে দেখা যাক। এইখানে আর্ট প্রেসারের ইন্টেন্সিটি কেমন আসবে? যেমন জলের ক্ষেত্রে আমরা দেখেছি, ছোটোবেলার একটা এক্সাম্পল বলি, একটা টিন আছে, এই লেভেল অবধি জল আছে। এখন 1 2 3 তিনটে লেভেলে তিনটে হোল করে দেওয়া হয়েছে। কোনটার প্রেসার সব থেকে বেশি? 3 নম্বরটা সব থেকে দূরে গিয়ে জলটা পড়বে, 2-এরটা আর একটু কাছে পড়বে, 1-এরটা আরও কাছে পড়বে। কি ইন্ডিকেট করে? যত ডেপথ বাড়ছে তত প্রেসার বাড়ছে। সয়েলের ক্ষেত্রেও সিমিলার, যত ডেপথে যাচ্ছি আর্টের প্রেসার ল্যাটারালি বাড়বে। তাহলে প্রেসার ডায়াগ্রামটা প্রথম কথা চলে আসবে ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার প্রেসার ডায়াগ্রাম যে হলো, এই যে জেড বলছি তার মানে এই জেড ডেপথে অ্যাট এনি ডেপথ জেড এই ইন্টেন্সিটি অফ প্রেসার, এইখানে যদি আমরা বলি PA, এটা বলছি স্মল PA। আমি যেখানে স্মল p আর ক্যাপিটাল P লিখছি এই জায়গা দুটো ভালো করে খেয়াল করতে হবে, নাহলে কিন্তু সব গুলিয়ে যাবে। যতবার আমি স্মল p বলবো ততবার হচ্ছে ইন্টেন্সিটি অফ প্রেসার। কোথায় না এইখানে দেখাচ্ছি, তার মানে এটা অ্যাট জেড ডেপথে। যদি আমি বলি যে না এই পার্টটা কি, তাহলে এটা ইন্টেন্সিটি অফ প্রেসার অ্যাট বেস অফ রিটেনিং ওয়াল। যখন আমি ক্যাপিটাল P লিখবো তখন সেটা টোটাল প্রেসার বুঝো। স্মল p মানে ইন্টেন্সিটি অফ প্রেসার অ্যাট সার্টেন ডেপথ, আর টোটাল P ক্যাপিটাল P মানে টোটাল প্রেসার। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এইটা কি পাওয়া যাবে? জলের ক্ষেত্রে আমরা কি জানি? জলের ক্ষেত্রে আমরা কি পড়েছি যে ইন্টেন্সিটি অফ প্রেসার ডিউ টু ওয়াটার যদি দেখি তাহলে সেটা কি হয়? H ইন্টু রো ইন্টু জি, এটা আমরা পড়েছি বাচ্চাবেলা থেকে। আচ্ছা, রো ইন্টু জি মানে হচ্ছে ইউনিট ওয়েট, তাহলে H ইন্টু এটাকে অনেক সময় স্মল ডাব্লু ওমেগার মতনও লেখা হয়, অথবা এইটাকে আমরা H গামা বা গামা ইন্টু H, দ্যাট ইজ হচ্ছে ইউনিট ওয়েট। এখানে তাহলে কি হয়ে যাবে? প্রেসার ইন্টেন্সিটি সয়েলের ক্ষেত্রে একই হবে। তাহলে এখানে যেমন ছিল গামা ইন্টু H, তাহলে এখানেও হবে গামা, কিন্তু এখানে গামাটা কার ছিল? গামাটা ওয়াটারের ছিল, গামাটা ছিল ওয়াটারের, এখানে গামাটা হচ্ছে সয়েলের। তাহলে এটাকে আমরা গামা এস লিখতেও পারি, নাও লিখতে পারি, কারণ এখানে সয়েল নিয়ে কারবার হচ্ছে যখন ইউনিট ওয়েট সয়েলেরই নেবো, এটা ক্লিয়ার। তাহলে গামা ইন্টু এইচ, এখানে এইচ কোন ডেপথে নিয়েছি? জেড ডেপথে, দ্যাট ইজ হচ্ছে তাহলে গামা জেড। এইটা হবে না শুধুমাত্র, কারণ এটা জলের জন্য যদি হতো তাহলে এটা ট্রু, একদম কারেক্ট। কিন্তু এটা অ্যাক্টিভ আর্ট প্রেসার যখন বলছি, ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ট প্রেসার অ্যাট ডেপথ জেড ইকুয়াল টু শুধু গামা ইন্টু জেড লিখলে হবে না, একটা কোফিসিয়েন্ট মাল্টিপ্লাই করতে হবে, সেটা হয়ে যাচ্ছে আমাদের KA। তাহলে আমরা লিখব K ইন্টু গামা ইন্টু জেড। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টেন্সিটি অফ প্রেসার অ্যাট ডেপথ জেড, K গামা জেড। যখন আমরা H ডেপথে আছি তখন তাহলে এটাকে কি বলবো? তাহলে এই PAটা কি? এবার
এই পিএটা তো বলছে জেড ডেপথে, তাহলে এই পিএটা কি বলবো? টোটাল ডেপথে। তার টোটাল ডেপথ মানে কি? এটা রিটেনিং ওয়ালের বেস, একদম নিচে চলে গেছে। তাহলে এখানে ইন্টেন্সিটি অফ প্রেসার, ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ট প্রেসার অ্যাট দ্য বেস অফ রিটেনিং ওয়াল, তার মানে কত ডেপথ? এইচ। তার মানে এখানে জেডের জায়গায় শুধু এইচ পুট করবো, তাহলে এটা হয়ে যাবে কে এ ইন্টু গামা ইন্টু এইচ। এইটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ট প্রেসার অ্যাট দ্য বেস অফ রিটেনিং ওয়াল। কোনটা? এইটা। এটা আমরা কি, এই যে ছবিটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমাদের প্রেসার ডায়াগ্রাম। প্রেসার ডায়াগ্রাম। এইখানে এবার একটা জিনিস দেখা যাক, যে প্রেসার ডায়াগ্রামে আঁকলাম, এটা তো বুঝলাম যে ঠিক আছে বেসে প্রেসার ইন্টেন্সিটি এইটা হচ্ছে। এখন যদি বলে টোটাল প্রেসার কত, তাহলে এই সয়েলটা রিটেন করে রেখেছে, তাহলে এই রিটেনিং ওয়ালটার উপর টোটাল প্রেসার কত? রিটেনিং ওয়াল বলতে গিয়ে একটা কথা বলে রাখি, যে এইটা ধরে নাও আমার একটা আইসোমেট্রিক যদি ভিউ হয়, তাহলে এই লেন্থটা আমরা লেন্থ ওয়াইজ যদি এটা আমরা 1 মিটার নিই, তাহলে এখন এবার বলা হবে যে টোটাল প্রেসার পার মিটার। তাহলে টোটাল প্রেসার এখানে টিপি লিখছি, টোটাল প্রেসার পার মিটার রিটেনিং ওয়ালে, এটা বললেও না বললেও পার মিটার কথাটা বলা থাক বা নাই থাক, টোটাল প্রেসার এটা আমরা বুঝে নিতে হবে যে এটা পার মিটারে। এখন যত মিটার হবে, তাহলে আবার যদি বলি টোটাল রিটেনিং ওয়ালটা কত, রিটেনিং ওয়ালটা 100 মিটার লেন্থ, তাহলে ইন্টু 100 হবে। তাহলে টোটাল প্রেসার কিছু বলা থাক বা না থাক পার মিটার লেন্থে, এইটা ইকুয়াল টু কী হবে? এইটা ইকুয়াল টু হয়ে যাবে যে এই প্রেসার ডায়াগ্রামের এরিয়াটা, প্রেসার ডায়াগ্রামের এরিয়াটা। দুটো জিনিস মনে রাখো, ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ট প্রেসার অ্যাট দ্য বেস অফ রিটেনিং ওয়াল, নোট করবে এটা প্রত্যেকে। ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ট প্রেসার অ্যাট দ্য বেস অফ রিটেনিং ওয়াল, বেস অফ রিটেনিং ওয়াল ইকুয়াল টু পিএ, ইকুয়াল টু এইটা অ্যাকচুয়ালি কি? সোজা কথা হচ্ছে প্রেসার ডায়াগ্রাম যেটা পেয়েছি সেই ট্রায়াঙ্গেলটার যে বেস, তার মানে বেস অফ প্রেসার ডায়াগ্রাম। তাহলে ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ট প্রেসার অ্যাট দ্য বেস অফ রিটেনিং ওয়াল ইকুয়াল টু হচ্ছে প্রেসার ডায়াগ্রামের বেসটা, ইকুয়াল টু হচ্ছে কে গামা এইচ। এখন টোটাল প্রেসার অ্যাক্ট করছে কোথায়? সেটা প্রেসার ডায়াগ্রামের সিজি যেখানে হবে, তার মানে দেখা যাচ্ছে এইখানে আমার অ্যাক্ট করছে এই যে টোটাল প্রেসার, তাকে আমরা বলবো ক্যাপিটাল পি সাফিক্সে এ। টোটাল প্রেসার কিসের জন্য? অ্যাক্টিভ আর্ট প্রেসারের জন্য। টোটাল অ্যাক্টিভ আর্ট প্রেসার কত? এই রিটেনিং ওয়ালটা কাজ করছে, মানে এই লাইনে আসছে, মানে এখানে অ্যাক্ট করছে। কোন জায়গায় অ্যাক্ট করছে? প্রেসার ডায়াগ্রামের যে সিজি রয়েছে সেখানে। তার মানে প্রেসার ডায়াগ্রামের সিজিটা এখান থেকে কতটা উপরে আছে বেস থেকে? এটা যদি হাইট টোটাল এইচ হয়, তাহলে আমরা এটা সবাই জানি যে বেস থেকে এটা h/3, বা যদি টপ থেকে বলতো তাহলে 2h/3। এটা আমরা সবাই জানি যে ট্রায়াঙ্গেলের সিজি কোথায়। তাহলে এই যে পিএ টোটাল প্রেসার পার মিটার ইকুয়াল টু হচ্ছে এই ক্যাপিটাল পি এ, ইকুয়াল টু হচ্ছে এটা যেমন বেস অফ প্রেসার ডায়াগ্রাম ছিল, এখানে বলবো এরিয়া অফ প্রেসার ডায়াগ্রাম, এরিয়া অফ প্রেসার ডায়াগ্রাম। আচ্ছা, এরিয়া অফ প্রেসার ডায়াগ্রাম ইকুয়াল টু কি আসছে? হাফ ভূমি উচ্চতা, হাফ বেস কত পেয়েছি? কে গামা এইচ ইন্টু হাইট কত? এইচ। তাহলে এই তিনটে হাফ ভূমি উচ্চতা, তাহলে কত এলো? কে গামা এইচ স্কোয়ার বাই 2। এইটা হয়ে গেল আমার পিএ। অ্যাক্ট করছে কোথায়? অ্যাক্টিং অ্যাট h/3 অ্যাবভ দ্য বেস। এগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের ড্রাই অর ময়েস্ট সয়েল। কেন লিখলাম? ওই জন্য আমি এখানে গামা এস টেস্ট কিছু লিখিনি। এই যদি এটা ড্রাই সয়েল বলে, তাহলে আমি এটা গামা ডি বলবো। যদি আমার এটা ময়েস্ট সয়েল বলে, তাহলে আমি এমনি গামা লিখবো, বাল্ক ডেন্সিটি লিখবো। আচ্ছা, স্যাচুরেটেড হলে কি হবে? এবার সেই কেসটাই যাচ্ছি, সেকেন্ড পয়েন্টে চলে যাবো আমরা এবার, সাবমার্জড। এই ছবিটা আমি মুছছি না, পাশাপাশি দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। সেকেন্ডটা চলে যাচ্ছে আমরা সাবমার্জড। সাবমার্জডের কেসটা কি? ছবি একই আছে। এখন ছবি একই থাকলেও কি হচ্ছে? আচ্ছা, একটা কাজ করি, আমি এইটার উপরে মডিফাই করতে থাকি। এখন এটা ড্রাই বা ময়েস্ট নেই, এখন সাবমার্জ মানে ওয়াটার টেবিলটা এখন এই জায়গায় চলে এসছে। তার মানে এখানে যে পরিমাণ সয়েল রয়েছে এইচ ডেপথের,
ফুললি স্যাচুরেটেড। ওয়াটার টেবিল এখানে আছে। যদি ওয়াটার টেবিলটা এইরকম জায়গায় থাকতো তাহলে উপরটা ময়েস্ট হতো, নিচেরটা স্যাচুরেটেড হতো। এখন যেহেতু ওয়াটার টেবিলটা টপ অফ রিটেনিং ওয়াল অব্দি, বা সোজা কথা যতটা ফিল তার টপ লেভেল অব্দি, সেই জন্য এটাকে আমরা সাবমার্জড কেস বলছি। এখন এই জায়গাটায় কি হবে বা বেসে কি হবে সেটা দেখা যাক। প্রথম কথা হচ্ছে যে যদি শুধুমাত্র জল থাকতো তাহলে কি হতো, আমাদের এরকম একটা প্রেসার ডায়াগ্রাম পেতাম। রিটেনিং ওয়াল এইটা সয়েল ছিল, তাহলে এইটা আসতো কিসের জন্য, যদি ওয়াটারের জন্য হতো। একটু আগে কি বললাম, এইচ রো জি দিয়ে আমরা কি বললাম যে এইচ ইন্টু গামা বা গামা ইন্টু এইচ এটা হতো। তাহলে গামা ইন্টু এইচ, আমরা একদম বেসের কথাই বলছি যে এটা যদি টোটাল এইচ হয় তাহলে এটা গামা এইচ হতো ওয়াটারের জন্য। এবার যদি শুধুমাত্র সয়েল হতো তাহলে তার জন্য কি আসতো, আবার সয়েলের জন্য এরকম একটা আসতো। তাহলে এইটা কি হতো, তাহলে এটা হতো কে, কারণ অ্যাক্টিভের কেস পড়ছি মানে কে থাকছেই কোপিসিয়েন্ট হিসাবে, ইন্টু গামা। এবার এটা কি গামা, এইটাই বিষয়। যেহেতু এইখানে আমার যা গামা ছিল ড্রাই বা ময়েস্ট হলে সেটা বসছে। এখন যদি এটা গামা স্যাট হয় তাহলে এখান থেকে খেয়াল করে দেখো এটা গামা ডাব্লু বেরিয়ে গেছে, মানে এটা ছিল কি ওয়াটারের জন্য গামা ডাব্লু ইন্টু এইচ। তাহলে ওয়াটারের পার্টটা বের করে দিয়েছি, তাহলে স্যাচুরেটেড থেকে, তাহলে এটা কি পড়ে থাকবে, এটা গামা সাব হয়ে যাবে ইন্টু এইচ। তাহলে যদি বলতো আমাকে যে সার্টেন জেড দেখতে, তাহলে এটাকে কি বলতাম, তাহলে এটা বলতাম গামা ডাব্লু জেড, আর এটাকে কি বলতাম, এই পার্টটা গামা ডাব্লু জেড, আর এই পার্টটা হয়ে যেত কে গামা সাবমার্জ ইন্টু জেড। এই ফিগারটাই চেঞ্জ আসতো। ক্লিয়ার? নেক্সট এইবার যেটা বলতে চাইছে যে যদি বলে এখন ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ট প্রেসার অ্যাট দ্য বেস অফ রিটেনিং ওয়াল, তাহলে বলবো গামা ডাব্লু এইচ প্লাস এইটা। তাহলে এখন এইটা হয়ে গেল স্মল পি এ, ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ট প্রেসার অ্যাট দ্য বেস অফ রিটেনিং ওয়াল, তাহলে এইচ বসছে। এখানে যদি বলতে চায় যে ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ট প্রেসার অ্যাট ডেপথ জেড, তাহলে গামা ডাব্লু জেড প্লাস কে গামা সাব জেড, তাহলে এটা পুট করবো। ক্লিয়ার? নেক্সট চলে আসবো এখান থেকে, যেরকম করেছি যে এটা কি ছিল, তাহলে প্রেসার ডায়াগ্রামের বেস ছিল যেটা, সেটাই হচ্ছে বেসে ইন্টেন্সিটি প্রেসার ছিল। এখন প্রেসার ডায়াগ্রামের এরিয়া যেটা ছিল সেইটা হচ্ছে টোটাল প্রেসার। তাহলে এর জন্য যদি টোটাল প্রেসার ক্যাপিটাল পি এ বের করি, তাহলে আবার আমরা কি জানি যে প্রেসার ডায়াগ্রামের এরিয়া নিতে হবে। তাহলে প্রেসার ডায়াগ্রামের এরিয়া মানে এই ত্রিভুজটার জন্যই দেখি বা এইটার জন্যই দেখি, দুটোরই ক্ষেত্রে হাইটটা কত, এই হাইটটা তো টোটাল কত এইচ। তাহলে এই টোটাল হাইটটা যদি এইচ হয় তাহলে এইটার জন্য হবে হাফ ইন্টু ভূমি ইন্টু এইচ, এটারও হাফ ভূমি এইচ, তার মানে হাফ ইন্টু বেস, তার মানে এটার জন্য কি হয়ে যাবে হাফ গামা ডাব্লু এইচ ইন্টু এইচ প্লাস এটা কি হয়ে যাবে কে হাফ কে গামা সাব এইচ ইন্টু এইচ। তাহলে আমার কি বেরিয়ে গেল গামা ডাব্লু এইচ স্কোয়ার বাই 2 প্লাস কে গামা সাব এইচ স্কোয়ার বাই 2। এখন এখান থেকে এইচ স্কোয়ার বাই 2 কমন নিয়ে আমি ওসব করতে পারি, ওসব করা যাবে। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যেটা কারো প্রশ্ন হতে পারে যে আচ্ছা স্যার এখানে তো আমার এটা পুরোপুরি স্যাচুরেটেড ছিল, তাহলে আমি এটা গামা স্যাট ধরে করতে পারবো না, না হবে না। একটা জিনিস এইটাই মনে রাখার বিষয়, এখানে গামা স্যাটটা কেন হবে না বলি। আমরা ফর্মুলা পড়েছি যে গামা স্যাট গামা সাবমার্জ ইকুয়াল টু হচ্ছে গামা স্যাট মাইনাস গামা ডাব্লু, এটা আমরা জানি। বা সোজা কথা কি বলতে পারি ঘুরিয়ে, যে এটাকে যদি এদিকে নিয়ে যাই যে গামা স্যাট সমান তাহলে গামা সাব প্লাস গামা ডাব্লু। ঠিক আছে, এইবার এইটা যদি দেখা যাক যে এটা যদি স্যাচুরেটেড নিতাম তাহলে এটা কি ফর্মুলাটা হয়ে যেত, আমরা কি করে ফেলতাম, এই বেসটাকে একবারে নিয়েছি, ধরো স্যাচুরেটেড নিয়েছি, দিয়ে আমি বললাম যে বেসে প্রেসার ইন্টেন্স যেহেতু স্যাচুরেটেড হয় তাহলে কত, তাহলে আমি বললাম এখানে যেমন ড্রাই এর ক্ষেত্রে পড়েছি কে গামা জেড, বা এখানে পড়েছি বেসে কত কে গামা এইচ, তাহলে আমি এখানে বললাম যে কে গামা স্যাট এইচ। যদি আমি এটাকে বলে দিই যে কে গামা স্যাট এইচ, তাহলে স্যাটের জায়গায় আমি এটা বসাতে পারবো। তাহলে কে গামা স্যাট ইন্টু এইচ এর জায়গায় আমি কি লিখতে পারতাম, এইটার জায়গায় কি লিখতে পারতাম গামা সাব প্লাস গামা ডাব্লু। এবার জিনিসটা কি ভুলটা হয়ে গেল যে কে এ গামা সাব এইচ এইটা তো বেরিয়ে গেল, কিন্তু গামা ডাব্লুটা কি হলো কে গামা ডাব্লু এইচ। তাহলে গামা ডাব্লু এটা তো ওয়াটার, এর সাথে অ্যাক্টিভ আর্ট প্রেসার কোএফিসিয়েন্টটা লাগবে না, ওইটাই ভুল হয়ে যাবে ওইটা করলে। সেই জন্য এটা স্যাচুরেটেড দিয়ে করা যাবে না, সেই জন্য আমরা প্রথমেই সাবমার্জ কেসটা লিখে দিয়েছি, যদিও এটা ফুললি স্যাচুরেটেড ছিল। ক্লিয়ার? যেটা গামা স্যাট ধরে করতে গেলে গামা ডাব্লু এইচ এর সাথে আবার একটা কে মাল্টিপ্লাই হয়ে যাবে, যেটা হয় না, পসিবল না, কারণ ওয়াটারের সাথে আবার অ্যাক্টিভ আর্ট প্রেসার কোএফিসিয়েন্ট আসবে না। ওয়াটারের জন্য প্রেসার, সেখানে আবার অ্যাক্টিভ আর্ট প্রেসার কোএফিসিয়েন্টের কোনো গল্পই নেই। তাহলে এটা হয়ে গেল আমাদের সেকেন্ড কেস। এরপরে এবার আমরা চলে যাব যেটা যে অ্যাক্টিভ আর্ট প্রেসার
কোয়েশনলেসের থার্ড কেস, সেটাকে আমরা বলি সুপার ইম্পোজ লোড বা সারচার্জ লোড। সুপার ইম্পোজ লোড বা সারচার্জ লোডটা কীভাবে আসছে দেখা যাক। ওই পার্টটা আমি মুছছি না, এখানে এর সাথে কম্পেয়ার করতে সুবিধা হবে। থার্ড পার্ট হচ্ছে সারচার্জ অর সুপার ইম্পোজ লোড। ধরে নেওয়া যাক যে আমার এটা একটা রিটেনিং ওয়াল আছে, ওই 1 মিটার লেন্থের জন্য আঁকলাম। এইদিকে আমার কি আছে, সয়েল আছে, এইটা হচ্ছে আমার রিটেন্ড টপ সারফেস। এবারে দেখা গেল যে এই রিটেনিং ওয়ালের এই পাশে ধরো আমার পুকুর টুকুর থাকতে পারে, তাতে যাতে রাস্তাটা ধসে না যায় সেজন্য আমরা বানিয়েছি। দিয়ে কী করেছি, ধরো এইখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে গাড়ি টাড়ি যাতায়াত করে, তার মানে এইটা হচ্ছে আমার রোড উইথ। তাহলে এই রোড উইথটাকে আমরা এখানে কীভাবে নেব, যেহেতু এটা গাড়ি টাড়ি যেতে পারে, তাহলে তার জন্য কী হবে, সয়েলের ওন প্রেসারই থাকবে না, এইখান থেকে যে গাড়ি যাবে তাদের একটা প্রেসারও ল্যাটারালি ট্রান্সমিট হবে। তাহলে সেইটায় যাওয়ার আগে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে এইটার ইন্টেন্সিটি হচ্ছে কিউ, এটা পার মিটার স্কোয়ার এইভাবে দেওয়া থাকে। ইন্টেন্সিটি অফ লোডিং, যেটা আমরা এসএফবিএম পড়তে গিয়ে স্মল ডাব্লিউ দিয়ে ইন্ডিকেট করতাম, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সেটাকে আমরা এখানে ইন্ডিকেট করছি কিউ দিয়ে। তা এই কিউটাকেই বলা হচ্ছে সারচার্জ লোড বা সুপার ইম্পোজ লোড, যেটা কিনা শুধু সয়েল নেই, তার সাথে অ্যাডিশনাল কিছু চাপানো আছে। এবার এর দরুন যদি আমরা দেখি যে প্রেসার ডায়াগ্রাম কী হবে, তাহলে দুভাবে আঁকা যায়। এক হচ্ছে এইটা হয়ে গেল সুপার ইম্পোজ লোডের জন্য, আর সয়েলেরটা যেমন ট্রায়াঙ্গুলার ছিল এটা থাকবে, এটা একটা ওয়ে। অথবা কীভাবে আঁকা যায়, আগে সয়েলেরটা এঁকে নিলাম, যেহেতু সুপার ইম্পোজ লোডের জন্য দেখেই বুঝতে পারছো যে এই পয়েন্টেও যা, এই পয়েন্টেও তাই, এই পয়েন্টেও তাই, তার মানে এট এনি ডেপথ ইন্টেন্সিটি অফ প্রেসার ডিউ টু সুপার ইম্পোজ লোড এটা কনস্ট্যান্ট। ইন্টেন্সিটি অফ প্রেসার ডিউ টু সুপার ইম্পোজ লোড অ্যাট এনি ডেপথ কনস্ট্যান্ট। ঘুরিয়ে বলা যায় ইন্টেন্সিটি অফ প্রেসার ডিউ টু সুপার ইম্পোজ লোড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ হাইট বা ইন্ডিপেন্ডেন্ট অফ ডেপথ। তাহলে এইটাকে আমরা এইভাবে সয়েলটাকে আগে এঁকে নিয়ে তারপরে প্যারালাল করে, মানে এটাও যা, এখানটাও তাই, এখানটাও তাই, এইভাবে এই ছবিটাও আঁকতে পারি। তার মানে এটাও কারেক্ট, এটাও কারেক্ট, দুভাবেই আঁকা যাবে। ক্লিয়ার? কীরকমভাবে হচ্ছে জিনিসটা এখানে আমরা মনে রাখবো যে এই জায়গায় যে বেসে যে প্রেসারটা আসবে অ্যাট এনি ডেপথ জেডে, আর আমি বারবার এই জেড ডেপথে দেখাচ্ছি না, একবারে ডাইরেক্ট বেসটাই করে দিচ্ছি, মানে আমি জেডের বদলে ডাইরেক্ট এইচ পুট করছি, তাহলে বেসের ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এখানে বেসে দুটো প্রেসার এসছে, এই পার্টটা যেটা সেইটাকে আমরা বলছি কে এ ইন্টু কিউ, এখানে কোনো এইচের কেস নেই। কিন্তু এই যে পার্টটা এখান থেকে এইটার জন্য আমরা আগে যা করলাম তাই থাকবে, এইটাই থাকছে কে গামা এইচ। তাহলে এখন যদি জিজ্ঞেস করে যে এখন বেসের টোটাল প্রেসার, বেসের প্রেসার ইন্টেন্সিটি কত, তাহলে এটা প্লাস এটা যোগ হয়ে যাচ্ছে, কারণ এইখান থেকে এইটা টোটালটা যদি আমায় বলতে হয় তাহলে আমি তখন বলবো এইটা প্লাস এইটা। তাহলে এটা হয়ে গেল আমাদের ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ক প্রেসার অ্যাট দ্য বেস অফ রিটেনিং ওয়াল। সিমিলারলি যদি এইটার আমার জানতে চায় যে টোটাল প্রেসার কত, তার মানে টোটাল প্রেসার মানে অ্যাকচুয়ালি তার মানে এটা কী পড়লাম, এটা সেই স্মল পিএ ইন্টেন্সিটি। এবার আমরা যেটা পড়বো টোটাল, তার মানে ক্যাপিটাল পিএ, তার মানে আমরা কী পড়বো, এরিয়া অফ প্রেসার ডায়াগ্রাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এরিয়া অফ প্রেসার ডায়াগ্রাম যখন করছি, এই যে এইখানে যখন ইন্টেন্সিটি বের করেছি তখন এইচ ছিল না, সেই জন্যই বলেছি যে এটা ডেপথের উপর ইন্টেন্সিটিটা ডিপেন্ডেন্ট নয়। কিন্তু যখন আমরা টোটাল প্রেসার বের করতে যাবো তাহলে তখন এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা তো আমার চাই, এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা কত হবে, তাহলে বেস ইন্টু হাইট, তাহলে বেসটা কত, কে ইন্টু কিউ, উচ্চতা কত, সিমিলার যা ছিল আগেরগুলোতেও এইচ, তাহলে এইটা হয়ে যাচ্ছে কে কিউ, মানে আমার স্যার ডিকেডি বলতো কাক, কাক এটা কাক ইন্টেন্সিটি অফ প্রেসার ডিউ টু সুপার ইম্পোজ লোড অ্যাট বেস কাক, আর টোটাল প্রেসার এর জন্য কত হবে কাক এইচ, মানে বেস ইন্টু হাইট, প্লাস এইটার জন্য কী হবে যা ছিল এটা ত্রিভুজ এরিয়া, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে আমরা এখান থেকে যা পেয়েছিলাম হাফ বেস এইচ করে, তাহলে এটা সেম রয়ে যাচ্ছে যে কে গামা এইচ স্কোয়ার বাই 2, যেভাবে এখানে পেয়েছি সিমিলার। তাহলে এইটা হয়ে গেল আমাদের টোটাল প্রেসার পার মিটারে। এবারে যদি জিজ্ঞেস করে যে এই যে টোটাল প্রেসারটা, এইটা তো ঠিক আছে আমি জানতাম
যে অ্যাক্ট করছিল কোথায়, বেস থেকে h/3 উপরে। এখন বলো এইটার ক্ষেত্রে কোথায় অ্যাক্ট করছে, এইটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। কেন ভাবার বিষয় আছে দেখে নাও কীরকম। ধরা যাক এই রেক্ট্যাঙ্গেলটা সিজি কোথায়, এইখানে। তার মানে সেটা কোন উচ্চতায়, এটা আমরা ধরে নিচ্ছি যে y2 আর y1 ধরে নিচ্ছি, y1 সমান কত আমরা লিখতে পারবো, কত লিখতে পারবো, ক্যাপিটাল h/2 হবে, কারণ রেক্ট্যাঙ্গেলটা যদি h হয় তাহলে সিজিটা কত উপরে আছে, h/2। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি যে y1 সমান h/2 এই ডিস্টেন্সটা। আচ্ছা ঠিক সিমিলারলি এই জায়গায় অ্যাক্ট করছে, তার মানে এখানে একটা প্রেসার ছিল, সেটাকে আমরা P1 ধরেছি। আর এই সুপার ইম্পোজ লোডের জন্য যেটা, সেটা আমি ক্যাপিটাল P1 ধরছি। আর তার মানে কি, এইটা হচ্ছে P1 আর এইটা হচ্ছে P2, তার মানে PA সমান P1 প্লাস P2। আচ্ছা P1 কত উপরে অ্যাক্ট করছে বেস থেকে, y1 উপরে, দ্যাট ইজ h/2। এখন P2 অ্যাক্ট করছে এখানে ধরে নিচ্ছি, তাহলে P2 অ্যাক্ট করছে কত উপরে এখান থেকে, এটা এই হাইটটাকে আমরা এখানে y2 ধরে নিচ্ছি, y2 সমান কত লিখতে পারবো, h/3। এটা আমরা সবাই জানি, y2 সমান h/3। এইবারে জিজ্ঞেস করছে যে ঠিক আছে টোটাল প্রেসার PA সমান P1 প্লাস P2, এটা তো বুঝলাম, কিন্তু অ্যাক্ট করছে কোন পয়েন্টে, সেইটার জন্য আমরা এখানে কনসিডার করব যে ধরে নিচ্ছি যে রেজাল্ট্যান্টটা অ্যাক্ট করছে এই পয়েন্টে, দ্যাট ইজ হচ্ছে এইটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল PA। তাহলে এই ক্যাপিটাল PA অ্যাক্ট করছে কোথায়, এইখানে। সেটা কত উপরে বেস থেকে, এটা আমি ধরে নিচ্ছি y বার উপরে। তাহলে আমাদের সিজির ফর্মুলা অনুযায়ী তাহলে এটা অ্যাক্টিং y বার অ্যাবভ দ্য বেস থেকে y বার উপরে অ্যাক্ট করছে টোটাল প্রেসার। তাহলে এই y বার, এই যে y বারটা ভ্যালু কত এবার, দ্যাট ইজ হচ্ছে P1 y1 প্লাস P2 y2 বাই P1 প্লাস P2। এইটা হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা, সিজির ফর্মুলা থেকে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব যে এই যে টোটাল প্রেসারটা এখানে অ্যাক্ট করছিল সেটা বেস থেকে কত উপরে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভ আর্ট প্রেসারের কোহেশনলেস সয়েলের এই তিনটে কেস। এই তিনটে কেস মনে রাখলে আমাদের পরীক্ষার কাজ মিটে যাবে। এখন আরও কেস আছে, যেমন এখানে এই যে এটা আমরা হরাইজন্টাল ধরছি অলওয়েজ, এটা এরকম ইনক্লাইন্ড হতে পারে, তো সেই সব আমাদের পরীক্ষায় আসে না, আমরা ওইসব করতে যাবো না। তাহলে অ্যাক্টিভ আর্ট প্রেসার কোহেশনলেস সয়েলের এই তিনটে কেস। একটা জিনিস মাথায় রাখবে সবাই, প্যাসিভ যখন পড়বো, প্যাসিভের এই তিনটে কেস আর কোহেশনলেসে বলবো না। কেন বলবো না, কারণ হচ্ছে এই সব জায়গায় কে এর জায়গায় শুধু কেপি বসে যাবে। যেখানে যেখানে আমরা কে লিখেছি সব জায়গায় কে এর জায়গায় কি কি হবে, কোফিসিয়েন্ট অফ প্যাসিভ আর্ট প্রেসার কেপি বসে যাবে, আর কোনো ডিফারেন্স থাকবে না। সেই জন্য এই কেসগুলো আর প্যাসিভের সময় বলবো না, শুধুমাত্র কে এর জায়গায় কেপি, আর কিচ্ছু চেঞ্জ নেই। নেক্সট এবার চলে যাব অ্যাক্টিভ আর্ট প্রেসার ফর কোহেসিভ সয়েলে। অ্যাক্টিভ আর্ট প্রেসার ফর কোহেসিভ সয়েল। আচ্ছা এখন অনেকের মনে প্রশ্ন এটা আসতে পারে যে এইটা দুম করে কে ইন্টু গামা জেড লিখে ফেললাম কি করে। তা এইটা একবার ছোট্ট একটা জিনিস দেখে নিই আর একবার। ইম্পর্টেন্ট ফর্মুলায় কি পড়েছিলাম যে সিগমা 1 ইকুয়াল টু সিগমা 3 ট্যান স্কোয়ার আলফা প্লাস 2c ট্যান আলফা পড়েছি শিয়ার স্ট্রেংথ। কোহেশন লেস সয়েল, তার মানে সি সমান 0। সি 0 হওয়া মানে এই পার্টটা কি হলো, পুরোটাই 0। যেহেতু সি 0 কোহেশন লেস সয়েল, তাহলে এই পার্টটা 0 পড়ে থাকলো। কি এইটা কি কেস পড়ছি, অ্যাক্টিভ আর্ট প্রেসারের কেস পড়ছি। আচ্ছা অ্যাক্টিভ আর্ট প্রেসারের কেস পড়ছি মানে একটু আগের ছবিটা মনে করো, ভার্টিক্যালকে অ্যাক্ট করেছে, সবসময় গামা জেড ভার্টিক্যাল অ্যাক্ট করে। এখন দেখতে হবে এই গামা জেড ভার্টিক্যালটা সিগমা 1 না সিগমা 3, এইটাই দেখতে হবে। আর এখানে ল্যাটারালকে অ্যাক্ট করেছিল এখানে পিএ, এইটা হরাইজন্টালি। পিএ বা পিপি ল্যাটারাল আর্ট প্রেসার সবসময় ল্যাটারালি অ্যাক্ট করবে, গামা জেড সবসময় ভার্টিক্যালি অ্যাক্ট করবে। দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। এখানে যেটা ছিল যে এই গামা জেডটা সিগমা 1, এটা ছিল সিগমা 3, এই ছিল, এই আমরা পড়েছি। তাহলে এই ফর্মুলা ফিরে আসে, সিগমা 1 এর জায়গায় কি পুট করছি দেখো, গামা জেড ইকুয়াল সিগমা 3 জায়গায় কি পুট করব, পিএ ট্যান স্কোয়ার আলফা যেমন আছে থাকলো। চাই কি আমার, কি চাই, পিএ চাই। তাহলে পিএ ইকুয়াল টু গামা ইন্টু জেড বাই ট্যান স্কোয়ার আলফা। তাহলে একটু আগে পড়েছি 1 বাই ট্যান স্কোয়ার আলফা অর কট স্কোয়ার আলফা ইকুয়াল টু কি পড়েছি, কে। তাহলে গামা জেড যেমন আছে থেকে গেল, 1 বাই ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু কট স্কোয়ার আলফা ইকুয়াল টু কে বসে গেল, ইন্টু গামা ইন্টু জেড যেমন আছে। তা এইটা এখান থেকে আসছে।
ক্লিয়ার? নেক্সট চলে যাবো এবার আমরা কোহেসিভ সয়েলের জন্য। কোহেসিভ সয়েলের ক্ষেত্রে কোহেসিভ সয়েল মানে কীরকম? নন কোহেসিভ সয়েল তো আমরা বুঝলাম যে ঠিক আছে, স্যান্ড হতে পারে, গ্র্যাভেলস হতে পারে, যাদের মধ্যে কোহেশন নেই, মানে পার্টিকেল টু পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স নেই। এখন কোহেসিভ সয়েল মানে ক্লে। ক্লে মানে কি? একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের সাথে অ্যাট্রাকটিভ ফোর্স দ্বারা কানেক্টেড এবং একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে রাখছে, যে যাতে করে একজন আরেকজনের থেকে দূরে সরে যেতে না পারে, সেই অ্যামাউন্টটাকে আমরা কোহেশন বলছি। এবারে এইটা হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখন কোহেসিভ সয়েল, কোহেসিভ হয়ে গেল। কোহেসিভের সময় কি হচ্ছে দেখি। আচ্ছা, আমরা আগে ফর্মুলা যাই। সিগমা 1 ইকুয়াল টু সিগমা 3 ট্যান স্কোয়ার আলফা প্লাস 2c ট্যান আলফা করলাম। মজার বিষয় হচ্ছে আগে তো একটা নন কোহেসিভ সয়েল ছিল বলে সিকে 0 করেছিলাম। এখন যেহেতু এটা কোহেসিভ সয়েল, এখন তো আর সিকে 0 করতে পারবো না, তাহলে এখন সি নট ইকুয়াল টু 0। তাহলে সি যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে 2c ট্যান আলফা পার্টটা 0 হচ্ছে না, তাহলে এটা থাকবে। এটা যদি থেকে যায়, এইবার আমাদের কি বের করতে হবে দেখা যাক। এখন অ্যাক্টিভ আর্ট প্রেসারের ক্ষেত্রে আমরা বারবার যেটা একটু আগে আবার পড়লাম, কি ভার্টিক্যালি অ্যাক্ট কে করছে? গামা জেড। এটা ভার্টিক্যালি অ্যাক্ট করছে এবং এটা ছিল সিগমা 1। আর ল্যাটারালি কে অ্যাক্ট করেছে? ল্যাটারাল কে অ্যাক্ট করেছে ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্ট প্রেসার। এটা হরাইজন্টালি অ্যাক্ট করেছে, এটাই ছিল সিগমা 3। এটা আমরা বারে বারে পড়ছি, 3বার পড়ছি এই নিয়ে। ক্লিয়ার? তাহলে এইখানে এবার পুট করতে হবে মানটা। সিগমা 1 এর জায়গায় কাকে বসাবো? গামা জেড বসালাম, ইকুয়াল সিগমা 3 জায়গায় পিএ বসালাম, ট্যান স্কোয়ার আলফা যেমন আছে থাকছে, প্লাস 2c ট্যান আলফাও যেমন আছে থাকছে। বের করতে হবে কি? পিএ। তাহলে কি করব? সবাইকে আমি আগে ট্যান স্কোয়ার আলফা দিয়ে ভাগ করে দিই। তাহলে গামা জেড বাই ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু, এটা অনলি পিএ রয়ে গেল, 2c ট্যান আলফা বাই ট্যান স্কোয়ার আলফা। তাহলে 2c বাই ট্যান আলফা হলো। আচ্ছা, পড়ছি আমরা কি? অ্যাক্টিভ। তাহলে 1 বাই ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু কট স্কোয়ার আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি কে। তাহলে 1 বাই ট্যান স্কোয়ার আলফার জায়গায় কে, গামা জেড যেমন আছে থাকলো। এই ব্যাটাকে এই দিকে পাঠাই, তাহলে এইটাকে আমরা একটা কাজ করতে পারি, 2c বাই ট্যান আলফা, তার মানে 1 বাই ট্যান আলফা কট আলফা লিখতে পারি। তাহলে ওটা আমরা কট আলফা করে দিচ্ছি, 2c কট আলফা। তাহলে পি এর ভ্যালু বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেছে। এইবার আমরা এখানে ছবিটা আঁকবো। ছবিটা কি হবে দেখো, এটা আমার একটা রিটেনিং ওয়াল, এই অবধি রিটেন করে রেখেছি। এটা কি? এইচ। মজার বিষয় কি, এই যে কোহেশন পার্টটা 2c কট আলফা, এটা নেগেটিভ এসছে। জিনিসটা কেমন একবার ভেবে দেখো, একটু আগে পড়েছি, এটা রিটেনিং ওয়াল ছিল, অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল হতে চাইছে, এইদিকে ব্যাকফিল ছিল, ব্যাকফিল থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এইখানে যে ট্রায়াঙ্গুলার ওয়েজ যে পার্টটা ছিল, এটা নেমে আসতে চাইবে, চাইবে। রেজিস্ট্যান্স কাজ করছিল এইদিকে, তার মানে এর হরাইজন্টাল উপাংশ অ্যাক্টিভ প্রেসারকে কমিয়ে দিচ্ছিল, ওই জন্য মিনিমাম হয়ে গেছিলো অ্যাক্টিভটা। এখন দেখো কোহেশন যদি থাকে, এইখানে সয়েলের সাথে এই সয়েলটা যদি অ্যাট্রাকশন থাকে, এই সয়েলে যদি অ্যাট্রাকশন থাকে একে অপরের সাথে, তাহলে এই সয়েল মাসটাকে নামতে কোহেশনও বাধা দিচ্ছে। তার মানে রেজিস্ট্যান্সটা যেদিকে ছিল, মানে সয়েলটা এদিকে নামতে চাইলেই নামতে পারবে না, তার এগেনস্টে ক্রিটিক্যাল প্লেনে ডিউ টু শিয়ার রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। প্লাস কোহেশনও কি করছে, এইদিকে প্রত্যেকটা পাশাপাশি ধরে রাখতে চাইছে ওর সাথে, তাহলে কোহেশনও অ্যাক্ট করছে এইদিকে। তাহলে অ্যাক্টিভ আর্ট প্রেসারটা আরও কমে যাবে। তার মানে পি এর ভ্যালু যেটা ছিল সালা কে গামা জেড, তার থেকে আরও কমে যাচ্ছে কত? 2c কট আলফা। সেই জন্য আমাদের একটা জিনিস বলি, ফুল গাছের টব আছে, মাটি আছে, দেখা গেল ফুল গাছের টবটা এখানটা থেকে ফেটে গেছে, কিন্তু দেখা যাবে মাটি বেরিয়ে চলে যাচ্ছে না। কখন? যখন এটা ক্লে আছে। যেখানে স্যান্ড থাকতো, মাটির টবটা এখানে ফুটো হয়ে গেল, ইজিলি বেরিয়ে যেত, কারণ কোহেশন নেই।
ক্লিয়ার? তাহলে কোহেশন ধরে রাখছে অপোজিটে, তাহলে সেটা কি করছে, ওয়ালের উপরে প্রেসারটা আরও কমিয়ে দিচ্ছে, সেই জন্য এটা মাইনাসে এসছে। তো ছবিটা এখন আঁকবো, ছবিটা যখন আঁকবো তখন আমরা ফার্স্টে বুঝবো যে PS1 যদি এইটা হতো কে গামা জেড, এইটা আগে আঁকবো। কে গামা জেড, জেড কেন বলছি, অ্যাট এনি ডেপথ জেড, তাহলে এখানে যখন পুট করব তাহলে এটাকে কি বলবো, কে গামা এইচ। ক্লিয়ার? কারণ আমরা বেসে গেছি, এটা জেড মানে আমরা ইকুয়েশনটা করেছি অ্যাট এনি ডেপথ জেড এর জন্য। বেসে যখন গেছি তখন টোটাল ডেপথ এইচ, তাহলে ওখানে জেডের বদলে এইচ পুট করেছি, তাহলে এইটা পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এইটা এবার 2C কট আলফাটা কোন দিকে আঁকবো, 2C কট আলফাটা মানে এইটা যদি আমরা ওয়াই ওয়াই বা 0 0 অ্যাক্সিস কনসিডার করি, তাহলে রাইট সাইডে যে পজিটিভটা এঁকেছি মানে এটা প্লাস এত, এটা মাইনাস 2C কট আলফা, তাহলে প্লাসটা যেদিকে এঁকেছি মাইনাসটাকেও ওদিকেই আঁকবো। কেন বলছি, তাহলে দেখা যাচ্ছে এই যে এই পার্টটা এটা কি, এটা 2C কট আলফা, সেটা আমরা এখানেও দেখাতে পারি 2C কট আলফাটা। ক্লিয়ার? আচ্ছা এখানে আর একটা জিনিস করবো, যেটা এই ব্লু ডটেড পার্টটা পুরোটা নেগেটিভ, ব্লুটা পুরো নেগেটিভ, রেড যে পার্টটা আঁকছে এই যে ট্রায়াঙ্গুলার পার্টটা ফার্স্টে পেয়েছিলাম দ্যাট ইজ হচ্ছে পজিটিভ। পুরো এই পার্টটা পজিটিভ আর পুরো ব্লুটা রেক্ট্যাঙ্গেলটা নেগেটিভ, তার মানে এইটা হচ্ছে আমাদের পজিটিভ পার্টটা আর এটা ব্লুটা নেগেটিভ পার্ট। এখন একটা জিনিস খেয়াল করো, অনলি ব্লু কোথায় আছে, এই পার্টটায়, তাহলে এই পার্টটা হয়ে গেল আমার নেগেটিভ। অনলি রেড কোন পার্টটায় আছে, তাহলে এইটা হয়ে গেল আমার পজিটিভ। বাদ বাকি যেটা ব্লু অ্যান্ড রেডের কম্বিনেশন, এটাকে আমরা এইভাবেও রাখতে পারি বোথ ডটেড দিয়ে, অথবা পুরো মুছে দিয়ে এটাকে সাদা করে দিতে পারি, দ্যাট ইজ নিউট্রালাইজড। মানে বোথ পজিটিভ এবং নেগেটিভের এরিয়া ওখানে পড়ার জন্য কারোর কোনো এফেক্ট নেই, তাহলে এটা এইভাবেও রাখতে পারি, অথবা তোমরা খাতাতে ফুল হোয়াইট আঁকতে পারো, কোনো প্রবলেম নেই। এবারে যেটা চলে যাব, যে কেন এটা করলাম, যে পজিটিভটা যেদিকে নিয়েছি নেগেটিভটাকেও একই দিকে নিয়েছি ওভারল্যাপিং করানোর মতো। মনে পড়বে তোমাদের ফিক্সড বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন আমরা আঁকি, তখন সাপোর্ট মোমেন্ট বা আমাদের হগিং মোমেন্টের জন্য যে নেগেটিভ, সেটাও আমরা আপার সাইডে আঁকি, আবার ইউডিএল বা পয়েন্ট লোড থাকলে যে ট্রায়াঙ্গুলার বা প্যারাবোলিক শেপ আছে সেটাও আমরা আপার সাইডে আঁকি, দিয়ে আমরা ওখান থেকে দেখেছি যে কোন পার্টটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, দিয়ে নেট পজিটিভ নেট নেগেটিভ এগুলো আমরা বের করেছিলাম, এখানে সিমিলার কেস। তাহলে এই যে পার্টটা পেলাম আমরা, যে এটা 2C কট আলফা এটা নেগেটিভ আর এই পার্টটা পজিটিভ। এখন যদি তোমাকে বলে এবার যে আচ্ছা বেসে প্রেসার ইন্টেন্সিটি কত, তাহলে এইটাই তো অ্যান্সার হয়েই আছে, শুধু এইচের জায়গায় এই জেডের জায়গায় এইচ বসালেই মিটে গেল। তাহলে বেসে প্রেসার ইন্টেন্সিটি কত, সেটার উত্তর হচ্ছে এইটা। তাহলে এই পার্টটা কত, এবার টোটালটা ছিল কে গামা এইচ, এইটা হচ্ছে মাইনাস 2C কট আলফা, তাহলে এটা কি থাকলো, কে গামা এইচ মাইনাস কে গামা এইচ মাইনাস 2C কট আলফা, যেটা জায়গায় এইচ পুট করছি জাস্ট বেসে আছি তাই, তাহলে এটা এখান থেকে মিটে গেল, যে PA ইকুয়াল টু কে গামা এইচ মাইনাস 2C কট আলফা, ইন্টেন্সিটি অফ প্রেসার অ্যাট দ্য বেস। কখন, যখন কোহেসিভ সয়েল আছে এবং অ্যাক্টিভ আর্থ প্রেসারে কেস পড়ছে। হয়েছে, এটুকু মিটলো। নেক্সট এবার এখান থেকে যাব, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি এই লাইনে থাকি, এই লাইনে আছি, আমরা এই ডেপথটাকে Z0 নাম দিলাম, অ্যাট এনি ডেপথ জেড পড়ছিলাম কিন্তু ওইটাকে পার্টিকুলার Z0 নাম দিলাম। কেন, দেখো এখানে একটা জিনিস, যে এই যে 2C কট আলফা ভ্যালুটা কত, এখান থেকে এটা, বা বলতে পারি এখান থেকে এটা, বা এখান থেকে এটা, বা এখান থেকে এটা, এই উইথটা যে কোনো জায়গায় 2C কট আলফা, এটা একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে 2C কট আলফা, তার মানে এইখান থেকে এই পর্যন্ত যদি রেক্ট্যাঙ্গেলটার কথা কনসিডার করি, তাহলে দেখা যাচ্ছে রেক্ট্যাঙ্গেলের বেসটা কত, এখানে মাইনাস 2C কট আলফা। ক্লিয়ার? আবার যদি এই ট্রায়াঙ্গেলটার কথা কনসিডার করি Z0 ডেপথ পর্যন্ত, তাহলে এই পজিটিভ যে ট্রায়াঙ্গেল, নেগেটিভ তার জন্য মাইনাস 2C কট আলফা এটা বেস পেয়েছি। এখন এই ট্রায়াঙ্গেলটার জন্য Z0 ডেপথে বেস কত, বেস কত হবে,
না মাইনাস টু সি কট আলফা বলবো না, হ্যাঁ এর সমান, এটা আমরা ডায়াগ্রামে বুঝতে পারছি। ভ্যালুটা কি হবে, আমরা অ্যাট এনি ডেপথ কি পেয়েছি, কে গামা জেড। এইচ ডেপথে যখন গেছি তখন বেসের টোটালটা কি পেয়েছি, কে গামা এইচ। তাহলে এখানে জেড জিরো ডেপথে আছি, তাহলে ট্রায়াঙ্গেলটার জন্য এই বেসটা কত, কে গামা জেড জিরো, কে গামা জেড জিরো। তাহলে এইটা যদি আমি পিএ বের করি, লিখবে তোমরা কিরকম, যে পিএ অ্যাট জেড জিরো কি হবে, পি অ্যাট জেড জিরো কি হবে, জিরো হয়ে যাবে, পিএ সমান জিরো হয়ে যাবে। জেড জিরো ডেপথে ইন্টেন্সিটি অফ প্রেসার জিরো, কি করে জিরো, এইটা আর এই পার্টটা সমান যদি হয়ে যায়, প্লাস 5 মাইনাস 5 জিরো হবে, প্লাস 10 মাইনাস 10 জিরো হবে। তাহলে দেখা যাচ্ছে এটা সমান কি করে পাচ্ছি, আমি এখানে ডায়াগ্রাম থেকে পাচ্ছি। তাহলে আমি এই যে পি এ সমান জিরো কোন ডেপথে, অ্যাট জেড জিরো ডেপথে, তখন কি হবে, এইটা সমান এটা হবে, কারণ এটা মাইনাস এটা সমান যদি জিরো হয় তাহলে এটা ওইদিকে পাঠাবো, এটা সমান এটা। তাহলে তখন কি হয়ে যাচ্ছে, যে কে এ গামা জেড জিরো ইকুয়াল টু, মানে জেডের জায়গায় তখন জেড জিরো বসাচ্ছি, কেন, কারণ আমি জেড জিরো ডেপথে আছি। যেই জেড জিরো ডেপথে যাচ্ছি তখন দেখছি যে হ্যাঁ ঠিক ট্রায়াঙ্গেলটার বেস আর এই রেক্ট্যাঙ্গেলটার বেস দুটোই সমান, তার মানে এটা ট্রায়াঙ্গেলের বেস, এটা রেক্ট্যাঙ্গেলের বেস, দুটোই সমান, তার মানে পিএ কত, পিএ জিরো। তাহলে পিএ জিরো পাচ্ছি মানে আমি ঘুরিয়ে বলতে পারি এটা সমান এটা, তার মানে কে গামা জেড জিরো ইকুয়াল টু হচ্ছে টু সি কট আলফা। এখন এইখান থেকে আমার দরকার কাকে, এখান থেকে কাকে দরকার আমার দরকার হচ্ছে এই জেড জিরো কত, এইটা দরকার আমার, দরকার যে জেড জিরো ডেপথটা তাহলে কত। তাহলে জেড জিরো ডেপথটা যদি আমাকে এখান থেকে বের করতে হয়, তাহলে আমরা এখান থেকে জেড জিরোকে রেখে দিই। তাহলে কি করব, কে আমাকে ওইদিকে পাঠাবো, কে এর মানটা আবার কত, কে মানে কি, কে এর জায়গায় কি লিখতে পারি, কট স্কোয়ার আলফা। তাহলে ওইদিকে নিচে পাঠাচ্ছি, তাহলে জেড জিরো সমান টু সি কট আলফা যা আছে থাক, টু সি কট আলফা বাই কে কে যা আছে, কে আর গামা ওখানে নিচে যাবে, তার মানে গামা কট স্কোয়ার আলফা। তাহলে গামা গেল আর কট স্কোয়ার আলফা গেল। তাহলে এখানে দেখো টু সি বাই গামা থাকছে, কট আলফা বাই কট স্কোয়ার আলফা, তার মানে 1 বাই কট আলফা মানে ট্যান আলফা। এইটা হয়ে যাচ্ছে জেড জিরোর ভ্যালু। তাহলে জেড জিরোটার ইম্পর্টেন্স কি, তাহলে জেড জিরোর ভ্যালুটা মনে রাখতে হয়, পরীক্ষার কোশ্চেন আছে, টু সি ট্যান আলফা বাই গামা, টু সি ট্যান আলফা বাই গামা। তাহলে জেড জিরোটা কি ইম্পর্টেন্স, না জেড জিরোটার ইম্পর্টেন্স হচ্ছে যে কোহেসিভ সয়েলে টেনশন ক্র্যাক ওই জেড জিরো ডেপথ অব্দি যাবে। অর্থাৎ অর্থাৎ এই যে আমি একটা ফুল গাছের টব এঁকেছি, এটা ধরো এর ওয়াল, ভেতরে কি আছে, ক্লে আছে, ভেতরে ক্লে আছে, বহুত দিন হলো ছাদে পড়ে আছে, এখন বৃষ্টি টিষ্টি নেই, গাছও নেই, ফাঁকা মাটিটা পড়ে আছে, দারুণ রৌদ্র ধরছে। তাহলে এই যে টেনশন ক্র্যাক কীরকম হবে, মানে হচ্ছে দেখা গেল সয়েলটা এরকম হয়ে থাকবে, এই পোর্শনে সয়েলটা আছে, তার মানে ক্র্যাকটা কোথায় এসছে, ক্র্যাকটা কোথায় এসছে, এই জায়গায় দেখা যাবে যে এই পার্টটা টবের সাথে অ্যাটাচড নেই, ক্র্যাক দেখা যাচ্ছে। এই ক্র্যাকটা ডেভেলপ করবে কত ডেপথ অবধি, দ্যাট ইজ হচ্ছে জেড জিরো, যে ওই সয়েলের কোহেশন ইউনিট ওয়েটের ওপর, এবং আলফা মানে আবার জানি 45 প্লাস 5/2, তার মানে কোহেশন, ইন্টারনাল ফ্রিকশন ভ্যালু 5 এবং হচ্ছে ইউনিট ওয়েট, এই তিনটের উপর ডিপেন্ড করছে যে কত ডেপথ অবধি টেনশন ক্র্যাকটা যাবে, কত ডেপথ অবধি টেনশন ক্র্যাক ডেভেলপ হবে, তার অ্যান্সার হচ্ছে জেড জিরো বা টু সি ট্যান আলফা বাই গামা। এটা একটা কেস হয়ে গেল। আচ্ছা আর একটা কেস এবার যাবো, এবার যদি বলতো তোমাকে ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার একদম এই লাইনে কত, মানে যে রিটেনিং মেটেরিয়াল বা সয়েল রয়েছে তার টপ লাইনে কত, তাহলে দেখো কত ডেপথ আমার, এই লাইনটা এখান থেকে এই লাইনটা কত ডেপথে আছে, জিরো ডেপথে আছে। তাহলে জিরো যদি আমি জেডের জায়গায় বসিয়ে দিই তাহলে এই পার্টটা পুরো জিরো হয়ে যাবে, জেডের জায়গায় জিরো, তার মানে একদম টপ লেভেলে পিএ ইকুয়াল টু মাইনাস টু সি কট আলফা, সেটাই ডায়াগ্রাম দেখাচ্ছে যে টপ লেভেলে কত, মাইনাস টু সি কট আলফা, মাইনাস এখানে দেখিয়েছি বলে এখানে লিখছি না, ক্লিয়ার। নেক্সট এবার চলে যাবো, তাহলে এবার এটা ইন্টেন্সিটি হয়ে গেল বেসে, নেক্সট এবার যাবো কি টোটাল প্রেসারের গল্পটা। তাহলে টোটাল প্রেসার কত হবে, এবার বলো টোটাল প্রেসার কি হবে, টোটাল প্রেসার মানে আমরা কি পড়েছি, প্রেসার ডায়াগ্রামের
এরিয়া। তাহলে প্রেসার ডায়াগ্রামে যদি এরিয়া আমাকে বের করতে হয়, ছবি দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। ছবিতে এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা পজিটিভ ডায়াগ্রামটা এরিয়া দেখি তাহলে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম আগে হচ্ছে এর এরিয়া কত, তার টোটাল প্রেসার ক্যাপিটাল পিএ, তার হাফ ভূমি কত, এই ট্রায়াঙ্গেলটা বড় ট্রায়াঙ্গেলটা বেস কত, এইটা উচ্চতা এইচ মাইনাস এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত, 2c cot alpha এটা ইন্টু এইচ, বা 2c cot alpha ইন্টু এইচ। তাহলে ফাইনালি কি এলো, কে গামা এইচ স্কোয়ার বাই 2। খেয়াল করে দেখো নন কোয়েসিভে যখন পড়েছিলাম তখন এই পার্টটা ছিল শুধুমাত্র কে গামা এইচ স্কোয়ার বাই 2, এখন মাইনাস হয়ে যাচ্ছে 2ch cot alpha। সেটাই কথাই বললাম যে কোহেশন কি করছে, অ্যাক্টিভ আর্থ প্রেসারকে আরও রিডিউস করে দিচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের ক্যাপিটাল পিএ। এগেন কে কোথায় অ্যাক্ট করছে যদি হয়, ঠিক আগের যে সারচার্জের কেসটা বললাম একই রকম হবে। তার মানে এইটার ক্ষেত্রে ধরে নেবো h/2 অ্যাক্ট করছে, আর এই পজিটিভটার ক্ষেত্রে ধরে নেবো h/3 অ্যাক্ট করছে। তাহলে কি হবে, সিমিলার কেস যে p1 p2 ধরবো দিয়ে y বার, তাহলে p1 y1 প্লাস p2 y হবে না, এটা মাইনাস হয়ে যাবে, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, এখানে গন্ডগোলটা কি হবে, মাইনাস হবে। তার মানে y বার সমান হয়ে যাবে p1 y1 মাইনাস p2 y2 বাই p1 মাইনাস p2। তাহলে আমরা এখান থেকে কত বেস থেকে কত উপরে অ্যাক্ট করছে এটা পেয়ে যাবো, ওটাই আর যাচ্ছি না, ওটা পারবে। আরেকটা জিনিস এইখান থেকে আবার বলার আছে যে এই যে টোটাল প্রেসারটা জিরো কোথায়, বা আমি যদি টোটাল প্রেসারকে জিরো করে দিই তাহলে কি আসবে দেখে নিই একবার। পিএ সমান জিরো মারছি, তাহলে এই পিএ জায়গায় যদি জিরো বসাই তাহলে এটাকে এদিকে নিয়ে যাবো। তাহলে ইফ ক্যাপিটাল পি ইকুয়াল টু জিরো, তাহলে বলতে পারি এটা সমান এটা কে গামা এইচ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু হয়ে যাবে 2ch cot আলফা। একটা কায়দা করবো এখানে, শুধু কে এর জায়গায় আমি পুট করবো cot স্কোয়ার আলফা। এটা আমরা করতে পারি, একটু আগে থেকে পড়ছি। তাহলে পি এ সমান জিরো হলে এটা হচ্ছে দুদিকে কি কাটা যাচ্ছে দেখো, একটা এইচ এখান থেকে বেরিয়ে যাবে এইচ স্কোয়ার এইচ, একটা কট আলফা বেরিয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে, আমাকে কি বের করতে হবে, আমি কি চাইছি বের করতে, আমি বের করতে চাইছি এইচটা কত, এইচটা কত মানে কোন ডেপথে টোটাল প্রেসারটা জিরো হবে, সেটা হয় কিনা দেখব। তাহলে এইচটা বের করতে চাইছি। তাহলে এইখানে এইচ স্কোয়ারের সাথে এইচটা তো কেটে যাবে, তাহলে এইচটা এইদিকেই পড়ে থাকছে, আমার এইদিকে একটা এইচ পড়ে থাকছে, একটা এইচ এদিকে পড়ে থাকছে, বাকি সবাইকে ওদিকে নিয়ে যাবো। ওদিকে কে কে আছে দেখো 2c, একটা এইচ এর স্কোয়ারের সাথে কেটে গেছে, এইচটাকে নিয়ে আর মাথা ঘামাচ্ছি না, 2c, আর এই 2টা উপরে গেল, তাহলে কি হয়ে গেল 4c, 2 × 2c তাহলে 4c। আচ্ছা কট আলফা বাই এটাকেও নিচে নিয়ে যাচ্ছি কট স্কোয়ার আলফা, তার মানে কি কট আলফা বাই কট স্কোয়ার আলফা, তার মানে 1/cot আলফা হবে। তার মানে কি 1/cot আলফা মানে কি লিখতে পারি, ট্যান আলফা লিখতে পারি। এই যে গামা ছিল গামা নিচে চলে গেল, হবে না, হয় না, এটা ক্যালকুলেশন করবো, এটা বলার কিছু নেই। এখন এই যে এইটা পেলাম, একটা জিনিস লেখা যায় এইটাকে যে 2 × 2c ট্যান আলফা বাই গামা লেখা যায়। তাহলে 2c ট্যান আলফা বাই গামা সমান আমরা কি পেয়ে আছি, z0। তাহলে এখানে 2 × z0 লেখা যায়। তার মানে এইচ 2z0 ডেপথে পিএ 0, অর্থাৎ কি এলো দেখি, এখন 2z0 ডেপথে গেছি তাই না, তার মানে এই ডেপথটা এখন 2z0। 2z0 ডেপথে কি হচ্ছে এবার দেখো, আবার খেয়াল করো দুটো জিনিস। এবারে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই তিনটে পয়েন্ট নিয়ে যে ট্রায়াঙ্গেল হচ্ছে তার এরিয়া, আর এই পোর্শনের যে রেক্ট্যাঙ্গেলটা পেয়েছি এইটার এরিয়া সেম, তবে পিএ 0 হতে পারে। এইটা ইকুয়াল এইটা তখনই হবে যখন পিএ 0, বা পিএ সমান যখন 0 তখন এইটা সমান এইটা।
তার মানে দেখা যাচ্ছে কি যে সোজা কথা যে এই ত্রিভুজটার এরিয়া আর এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া সেম, সেটা কোন ডেপথে হচ্ছে তাকে বলছি আমরা 2z0 ডেপথে। এইটার গুরুত্বটা কি, 2z0 ডেপথের গুরুত্বটা কি না, 2z0 ডেপথ অবধি আমরা সয়েলকে, ধরো আমার এখানে মাটি আছে গ্রাউন্ড লেভেল, আমি একটা ফাউন্ডেশনের জন্য আমি কাট করছি, এই জায়গায় আমার একটা ফাউন্ডেশন হবে, এটা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। এখন এটা যদি ক্লেই সয়েল হয় তাহলে আমি এটা উইদাউট এনি সাপোর্ট, মানে আমি টিন লাগাইনি, পাইলিং করিনি, সালবল্লা দিইনি, কিচ্ছুভাবে আমি কনফাইন করিনি, আমি ডাইরেক্টলি কাটতে কাটতে গেছি, তাহলে আমি ভার্টিক্যালি কতটা কাটতে পারবো। দেখা যাচ্ছে যে এর থেকে বেশি ডেপথে যদি যাই তাহলে তখন কী হবে, কোলাপস করবে, কিন্তু একটা লিমিট থাকবে যে কত ডেপথ অবধি আমি একে ভার্টিক্যালি কাট করতে পারি উইদাউট এনি সাপোর্ট। তার মানে একটা কোহেসিভ সয়েল বা ক্লেই সয়েল উইদাউট ভার্টিক্যাল সাপোর্টে, উইদাউট ল্যাটারাল সাপোর্টে ম্যাক্সিমাম কতটা ভার্টিক্যাল কাট করতে পারবো, তার অ্যান্সার হচ্ছে 2z0 ডেপথ অবধি, ইকুয়াল টু 4c tan আলফা বাই গামা। টেনশন ক্র্যাক ডেভেলপ করবে z0 ডেপথ অবধি, ল্যাটারাল সাপোর্ট ছাড়া ক্লেই সয়েলকে ভার্টিক্যাল কাট করতে পারবো কত ডেপথ অবধি, 2z0 ডেপথ অবধি। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভ আর্ট প্রেসারের কেস কমপ্লিট। প্যাসিভ আর্ট প্রেসারের ক্ষেত্রে বলেছি নন কোহেসিভটা বলবো না, কারণ অ্যাক্টিভের নন কোহেসিভ আর প্যাসিভের নন কোহেসিভে শুধু কে এর জায়গায় কেপি বসালেই হবে। যেটা পড়বো সেইটা হচ্ছে প্যাসিভ আর্ট প্রেসার কোহেসিভ, এইটা পড়বো। প্যাসিভ আর্ট প্রেসার কোহেসিভটা পড়ে নেবো শুধুমাত্র, তাহলেই আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট। এটা আমাদের লাস্ট টপিক, একটু মন দিয়ে দেখে নেবে এইটার সাথে কি সিমিলারিটি আছে। যখন আমরা প্যাসিভে গেছি, প্যাসিভে আমরা যে এলিমেন্ট ধরেছিলাম সয়েলের, ভার্টিক্যালি সবসময় বলেছি গামা জেড কাজ করছে, এটা ভার্টিক্যাল, কোনো ডাউট নেই। ল্যাটারাল যখন ছিলাম প্যাসিভে এসেছি, তাহলে পিপিটা হরাইজন্টালি অ্যাক্ট করছে, এটা কোনো ডাউট নেই। এই দুটো অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে সেম, শুধু অ্যাক্টিভ এটা পিএ আর এটা পিপি, এইটুকু সেম। ডিফারেন্সটা কোথায়, অ্যাক্টিভের সময় এইটা ছিল সিগমা 1, ল্যাটারালটা ছিল সিগমা 3। প্যাসিভের ক্ষেত্রে এইটাকে পেয়েছি সিগমা 1, এইটাকে পেয়েছি সিগমা 3, ডিফারেন্স এটুকু। আরেকবার ফর্মুলাটা লিখে ফেলি আমরা, সিগমা 1 সমান সিগমা 3 tan স্কোয়ার আলফা প্লাস 2c tan আলফা। এখন দেখো যদি আমরা এটা নন কোহেসিভে যেতাম তাহলে সি সমান কী হতো, 0 হতো, তাহলে তখন কি হয়ে যেত, সিগমা 1 সমান সিগমা 3 tan স্কোয়ার আলফা, তাহলে ওইখান থেকে আবার সেই সিমিলার কি কেস হয়ে যেত, ওই কেপির গল্পটা উঠে আসতো, যেমন আমরা কে এর গল্পটা দেখিয়েছি। এখন যেহেতু কোহেসিভ সয়েল, তাহলে কি জানি আমরা যে সি নট ইকুয়াল টু 0, তাহলে সি নট ইকুয়াল টু 0 মানে এই পার্টটা থাকছে। এই পার্টটা থাকার পরে এবার এখানে আমরা মান বসাই, সিগমা 1 সমান কি পেয়েছি, পিপি, তাহলে সিগমা 1 এর জায়গায় আমরা পিপি বসিয়ে দিলাম। সিগমা 3 এর জায়গায় কি পুট করবো, গামা জেড tan স্কোয়ার আলফা প্লাস 2c tan আলফা। ক্লিয়ার? এবার আমরা এটা জানি tan স্কোয়ার আলফা মানে কি, কেপি পড়েছি, তাহলে কেপি গামা জেড প্লাস 2c tan আলফা। এইবার দেখো আবার মজার বিষয়টা কীরকম, যেহেতু প্যাসিভের সময় কি হচ্ছে, মুভমেন্ট ওয়ালের কোন দিকে হচ্ছে, টুয়ার্ডস দ্য ফিল, তাহলে প্যাসিভের ক্ষেত্রে যখন টুয়ার্ডস দ্য ফিল যে প্রেসারটা ডেভেলপ হচ্ছে, কোহেশন তো ওই দিকেই টানছিল, একটু আগে বলেছি, তাহলে এই কোহেশনটা এখন কি করছে, এই প্যাসিভ আর্ট প্রেসার যেটা ছিল, মানে এই পার্টটা প্যাসিভের ক্ষেত্রে পিপি ইকুয়াল টু এইটা হতো যখন নন কোহেসিভ হতো, তার সাথে কোহেসিভ সয়েলে কি হচ্ছে, 2c tan আলফাটা আরও যোগ হয়ে যাচ্ছে, মানে প্যাসিভকে আরও বাড়িয়ে দিচ্ছে কোহেশন, অ্যাক্টিভকে আরও কমিয়ে দিচ্ছে, প্যাসিভকে আরও বাড়িয়ে দিচ্ছে, সেটাকে কোহেশন করছে। তাহলে এইটা যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, তাহলে একটু আগে এখানে আমরা যেটা পেয়েছিলাম মাইনাস 2c cot আলফা এসেছিল, এখানে কিন্তু প্লাস 2c tan আলফা এসছে, তাহলে এখানে ছবিটা কীরকম হয়ে যাবে, ওই সারচার্জ রডের ছবিটার মতন হয়ে যাবে। অর্থাৎ এইটা যদি আমার রিটেনিং ওয়াল হয়, যার উচ্চতা হচ্ছে এইচ উচ্চতা পর্যন্ত আমার সয়েল রিটেন করে রেখেছে, তার জন্য যদি প্রেসার ডায়াগ্রাম আঁকি, তাহলে এখন এটা আঁকবো কে গামা এইচ, আর 2c tan আলফাটা কী হবে, রেক্ট্যাঙ্গুলার কোহেশন, তার মানে এই রকম হয়ে যাবে, একই দিকেই নেব, দুটোই পজিটিভ, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার, এই পার্টটা হয়ে যাচ্ছে আমার এখন কি, এটা হয়ে যাচ্ছে 2c tan আলফা, আর এই পার্টটা কি, কে গামা এইচ, সরি কেপি গামা এইচ, প্যাসিভ পড়ছে কেপি গামা এইচ। জেড করেছিলাম এনি ডেপথের জন্য, এখানে যেহেতু টোটাল ডেপথ সেই জন্য বেসে এইচ করেছে। এখন যদি বলে টোটাল প্রেসার ইন্টেন্সিটি পিপি বেসে কত, তাই এইটা প্লাস এইটা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে এই পুরোটা যদি আমার দরকার পড়ে তাহলে তো এইটাই আসবে, তাই না?
তাহলে এটা হয়ে গেল প্রেসার ইন্টেন্সিটি। এখন এবার যদি আমাকে বলে যে টোটাল প্রেসার কত, তাহলে আমার ক্যাপিটাল পি সাফিক্সে পি, এখানে সেম কেস, এইটার জন্য এরিয়া কত আর এইটার জন্য এরিয়া কত, ওইটার জন্য এরিয়া কত বলো হাফ ইন্টু কেপি ইন্টু গামা এইচ ইন্টু এইচ, তার মানে কি হয়ে যাবে ওটা কেপি গামা এইচ স্কোয়ার বাই 2 প্লাস এটাও প্লাস এটাও প্লাস, এখানে এই দুটোই প্লাস, তাই এসছে, এটাও প্লাস এসছে এটাও প্লাস এসছে। তাহলে এইটার জন্য কি হবে 2CH tan আলফা, 2C tan আলফা ইন্টু এইচ, তাহলে 2CH tan আলফা। তাহলে এটা টোটাল প্রেসার। আবার বলে কোথায় অ্যাক্ট করছে, আবার সেম কেস, ওই যা বললাম সারচার্জের মতন হবে। এখানে এটা ধরো P1 ধরে নিলাম, আমি রেক্ট্যাঙ্গেলটা এটাকে P1 ধরলাম, আর এখানে এইটা সিজিতে অ্যাক্ট করছে এটাকে P2 ধরলাম, আবার Y1 Y2 ধরে নেবো, তাহলে একটা H/2 একটা H/3 দে, এখানে আবার Y বার সমান P1 Y1 প্লাস P2 Y2 বাই P1 প্লাস P2। কিন্তু এখানে যেহেতু একটা প্লাস একটা মাইনাস এসেছিল, তাহলে এইটার জন্য যেটা হবে সেটাকে বলেছি যে ওটা Y বারটা করতে হবে P1 Y1 মাইনাস P2 Y2 বাই P1 মাইনাস P2, যেখানে পজিটিভটাকে P1 বলছি, নেগেটিভটাকে P2 বলছি। ক্লিয়ার? তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের প্যাসিভ আর্ট প্রেসারের যদি আমাদের কোহেসিভ সয়েল থাকে তার কেস। তো মোটামুটি এই কেস। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার পরবর্তী সময় দেখা হবে আমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ে। তো আমাদের আরেকটা যেটা আছে ভার্টিক্যাল স্ট্রেস ইন্টেন্সিটি, সেটা আমরা ফাউন্ডেশনের মধ্যেই বলে দেবো। তো তোমরা ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আশা করি ক্লাস তোমাদের সবারই ভালো লাগছে, সবাই যা রেসপন্স করেছে তাতে। পরীক্ষার যে ব্যাপারটা উঠে এসছে ওটা অবশ্যই দেখবো, যে এই মাসের লাস্ট যে সানডেটা হবে, মানে জুলাইয়ের লাস্ট সানডে, সেই সপ্তাহে কিন্তু আমরা পরীক্ষা নেব কি নেব না সেটা একটু মানে অসুবিধার কথা আছে। কারণ আমি একটা জিনিস চিন্তা করছি আপাতত এই মাসটার জন্য, সাবজেক্টের জন্য, যে সয়েল ফাউন্ডেশনটা কমপ্লিট করে নিয়ে একটা 100 নম্বর পরীক্ষা নেব। তাতে করে যদি দেখা যায় যে হয়তো জুলাইয়ের লাস্ট সানডেতে আমার কমপ্লিট হলো না, অগস্টের ফার্স্ট উইক অবধি আমাদের যেতে হচ্ছে ফাউন্ডেশনে, তাহলে সেটা অগস্টের সেকেন্ড উইকে গিয়ে এক্সামটা করবো। মানে জুলাই অগস্টের জন্য শিডিউলটা, এক্সামের শিডিউলটা একটু ডিস্টার্ব হতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।